তাহলে অ্যাসাইনমেন্ট একটা হলো ফিক্স, সাবমিশন প্রসেস হচ্ছে যে নেক্সট ডেতে এসেই সবার যে ডকুমেন্টার ফাইল নেমটা আপনার নিজের নামে হতে হবে। ওকে, ডকুমেন্টার ফাইল নেমটা নিজের নামে হতে হবে। একটা পেন ড্রাইভে সবারটা কালেক্ট করে এসে আমাকে দিয়ে দিতে হবে। একজনের দায়িত্ব থাকবে এই কাজটা করে নেবে, রাইট? তাহলে আপনি হতে পারেন যে পেন ড্রাইভ আপনারটা দিয়ে দিলেন, সবাই ফোল্ডারের মধ্যে রাখলো, পেন ড্রাইভটা আমি নিয়ে নিলাম। ওকে, কারো যদি প্রয়োজন পড়ে আবার ওই ফোল্ডারটা দিয়ে দিলাম। যখন আমরা ক্লাস থেকে সবাই যাচ্ছি, ওই যে আমরা নিয়ে যাই না আমাদের যে ফোল্ডার গুলো, কোড ফোল্ডারটা, আমাদের ভিডিও ফোল্ডারটা, আপনি কি করেছেন, অন্যরা কি করলো, একটু দেখতে পারবেন। বোঝা যাচ্ছে? তো আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি আগাবো, কিছু কিছু বিষয় আছে থিওরিটিক্যাল, যেটা না জানা থাকলে এই গ্যাপ পড়ে যাবে অনেক। হ্যাঁ, আমরা যারা হয়তো 4 বছর ধরে অনার্স করে এসেছেন, অনেক কিছু হয়তো ভুলে গিয়েছে, তাই না? একটু নতুন করে মনে করানোর জন্য। আর যারা আমরা ভিন্ন সাবজেক্ট থেকে পড়ে এসেছি, তাদের জন্য একেবারেই নতুন, তো তাদের জন্য কিন্তু এটা একেবারেই জরুরি। হুম, আচ্ছা, ওকে। তো অনেক কিছু আসবে আপনাদের। স্ট্র্যাটেজিটা যেমন হবে আর কি, যে আপনি হয়তো ক্লাস চলাকালীন সময় গ্রাজুয়েশন সিএসসি তে করেছেন অথবা অন্য সাবজেক্টে, হয়তো আপনার মনে নেই অথবা আপনি শোনেনও নাই, কোনো কোনো টার্ম হয়তো উচ্চারণ হবে, রাইট? ওটা ওই সময় হয়তো ইলাবোরেট করা সম্ভব না, জাস্ট একবার টার্মটা বলে আমি অন্য কোথাও বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা হয়তো খুবই কম সঙ্গতিপূর্ণ আমাদের আলোচনার সাথে, ওই টার্মটা কিন্তু খাতায় লিখে নিতে হবে। ছোট্ট একটা ওয়ার্ড বলেছে, হয়তো ফ্রেজ টাইপের একটা টার্ম, যারা টেকনোলজিক্যাল টার্ম বলা হয়, এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজের নামই, সেটা কি কাজ তার, অ্যাটলিস্ট এতটুকু কি জিনিস এটা, এতটুকু আমাদের কিন্তু জেনে ফেলতে হবে, লিখে রাখতে হবে। আমরা সার্চ ইঞ্জিনে গেলে 10 মিনিট ব্যয় করলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবো। আমি বোঝাতে পেরেছি? তো ওই বিষয়গুলো একটু কিন্তু চেষ্টা করতে হবে আমাদের। তার মানে কি, আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো শেখার সাথে সাথে কিছুটা থিওরিতেও কি অ্যাডভান্স হওয়ার চেষ্টা করব, এবং পড়ে শেখার যে হ্যাবিটটা, সেটা তৈরি করতে হবে। যদি পড়ে শেখার অভ্যাসটা না তৈরি হয়, দেখে শেখার অভ্যাস তৈরি করতে হবে, লাইক ভিডিও। হ্যাঁ, অনেকে আছে পড়ে শিখতে পারে, আবার অনেকে পারে না, অনেকে দেখলে বিষয়টা একটু ক্লিয়ার হয়, তো তাকে দেখে শিখতে হবে। বোঝা যাচ্ছে? এবং দুইটাতেই যদি প্রবলেম হয়, দেখে পড়ে দুইভাবে শেখার চেষ্টা করতে হবে। আলটিমেটলি আপনি একটা সময় গিয়ে দেখবেন যেন আপনাকে শেখানোর আর কেউ নেই, সবকিছু আপনাকে শিখে নিতে হচ্ছে। হুম, আপনি যখন সফটওয়্যার ফার্মেই আছেন, আপনি এমন একটা পজিশনে আছেন, আপনার উপরে আর কেউ নেই, অথবা আপনাকে যে কাজটা দেয়া হয়েছে, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ নেই, কারণ ওইটা একেবারে ইউনিক টাইপের জব। এই কাজটা সফটওয়্যার ফার্মে কখনোই হয় না। আমার সিনিয়র অনেক আছে, বাট এটা সম্পর্কে সে ধারণা রাখে না, সে বলবে পড়ে নাও। আমার ওই কাজটা করতে 4 ঘন্টা লাগবে, আমাকে সময় দেবে 4 দিন, কারণ তারাও জানে যে এটা একেবারেই নতুন ইস্যু, তাকে আগে পড়ার সময় দিতে হবে, দেন সে করবে। যদি সে 4 দিনে না করতে পারে, 2 দিন বাড়িয়ে দেবে, তারপরেও কিছু বলবে না, কারণ কি, তাদের মধ্যে কেউই সেটা জানে না। এবং এই কাজগুলো করানো হয় যারা 1-1.5 বছরের এক্সপেরিয়েন্স পায়, ওদেরকে বেশি বেশি ফোর্স করা হয় যে তোমরা এই কাজগুলো করো, রাইট? লার্নিং স্টোনে তাদের শেখানো শুরু করা হয়, যে আমি যেন দেখে নিজে থেকে করে সলিউশনটা দিয়ে দিতে পারি। তো আমাদেরও ওই হ্যাবিটটা শুরু করতে হবে, আমরা শুরু না করলে কিন্তু অবস্থায় পৌঁছতে পারবো না। হুম, যে আমরা দেখে বুঝে পড়ে কোনো একটা কিছু করার চেষ্টা করছি, ঠিক এই ধরনের কিছু আনকরা আননোন টাইপের কিছু অ্যাসাইনমেন্ট কিন্তু দেওয়া হবে, যেটা হয়তো ক্লাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, আপনাকেই করে আনতে বলা হয়। যে আমি দেখাই নেই, হয়তো আভাস দিয়েছি, এরপরে আমি হেল্পও করছি না, বাট আমি বলছি যে এটা করতেই হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, যখনই ছোট ছোট প্রবলেমের সলিউশন আপনারা দেওয়া শুরু করবেন, দেখবেন যেন যে কোনো কাজ যখন আপনার কাছে আসছে, আপনার কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় থাকে, যে আমি এখন না জানলেও এটা শিখে নিয়ে করে দিতে পারবো, তাই না? বাট অনেকেই আছে যে আমি যেহেতু অনেক কিছু জানি, বাট ওই জিনিসটা জানি না, ওইটার উপরে আমাকে কাজ করতে বলা হচ্ছে, ঘাবড়ে যাচ্ছে, পারবো কি পারবো না, এই অবস্থা। বাট কেউ যদি এরকম হয় যে না, আমি যে কোনো বিষয় শিখে নিয়ে করে দিতে পারবো, এ ধরনের কনফিডেন্ট হয়,
তাহলে যে কোনো কাজই তার কাছে আসতে পারে, সে খুব কনফিডেন্টলি সে কাজটা নিতে পারে। নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য নিজেকে শেখার দক্ষতার দিকে নিয়ে যেতে হবে, নিজে নিজে শিখতে হবে, রাইট? যে কোনো সলিউশন, একটা প্রবলেম আমি একটু নিজে ট্রাই করে দেখি না, আগে হেল্প না নিয়ে আগে নিজে থেকে একটু ট্রাই করি, কতক্ষণ লাগছে দেখি। হুম, আচ্ছা, হাল ছেড়ে দেয়া যাবে না, সহজ কথা। আচ্ছা, আমরা এসডিএলসি কনসেপ্টে আগাচ্ছিলাম, যেটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছি। আমি এখন টেকনোলজি নিয়ে কথা বলবো আর কি, ওয়েব ডেভেলপমেন্টের টেকনোলজি গুলোকে কোথায় কাজ করছে, কারণ আমাদের আজকে সার্ভার ল্যাঙ্গুয়েজ স্টার্ট করার কথা। সার্ভার ল্যাঙ্গুয়েজ কোথায় কাজ করে সেটা তো আমাদের জানতে হবে। আমরা যখন HTML CSS বলছিলাম সে কোথায় কাজ করে সেটা আমরা বলেছি, এবং ওই ক্লাসে কি আমি ডায়াগ্রাম করেছিলাম, ফ্রন্ট এন্ড, সার্ভার এন্ড, ডেটাবেস, এরকম বলেছিলাম না? তো ওই জায়গাটা সার্ভার এন্ডের কিছু ইস্যু আজকে একটু এলাবোরেট করবো আর কি। এরকম কি আগে করেছিলাম? এরকম ডায়াগ্রাম কি আপনাদের কাছে আলোচনা হয়েছে? কন্টেন্ট বলা হচ্ছে আর HTML CSS কে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট? আমরা কিছু ট্যাগ, সিনট্যাক্স, প্রপার্টিজ দেখেছি। স্ক্রিপ্টিং, জাভাস্ক্রিপ্ট, যেটা ক্লায়েন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা সম্পর্কে এখনো আমরা আলোচনা করিনি। তো যখনই কোনো একটা সফটওয়্যার ডেভেলপ হবে, ওয়েব বেসড কোনো একটা সফটওয়্যার ডেভেলপ হবে, তখন অবশ্যই সেখানে তার কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ লাগবে। সফটওয়্যারটার ব্রেন ডেভেলপমেন্টের জন্য মিনিমাম একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, মিনিমাম বলতে কি একটাই সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগবে। আর সফটওয়্যারটার মেমোরি, ডাটা স্টোরেজের জন্য মিনিমাম একটা ডেটাবেস সার্ভারের প্রয়োজন পড়বে। তো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ কমন আর HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এটা কমন ফর অল ওয়েব বেসড সফটওয়্যার। আর ওয়েবের ডেভেলপমেন্ট তিন ধরনের হয়।
ওয়েবে তিন ধরনের ডেভেলপমেন্ট হয়। একটা হচ্ছে ওয়েব পেজ ডেভেলপমেন্ট, এটা স্ট্যাটিক সাইট বলে না, হ্যাঁ ওয়েব পেজ ডেভেলপমেন্ট। দুই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আর তিন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ওয়েব সাইট যেটা ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো ক্লিয়ার করছি। হ্যাঁ, আমি শেষ করলে কোশ্চেনগুলোর অ্যান্সার সব পেয়ে যাবেন আশা করি। আর যদি তারপরেও না আসে লিখে রাখেন, পরবর্তী বললে আবার আমি চেষ্টা করব। তো আমি ফার্স্টেই বলেছি কি ওয়েব পেজ ডেভেলপমেন্ট এর দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা কি সেলস পেজ। ওয়েব পেজ বলেছি, হ্যাঁ ডাইনামিক বলি নাই। আমি তিনটা পার্ট আগেই বলে নিয়েছি, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এখন আমি ক্লাসিফিকেশনে আছি কি ওয়েব পেজে। ওয়েব পেজের দুইটা ব্রাঞ্চ, স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপমেন্ট আর সেলস পেজ ডেভেলপমেন্ট। স্ট্যাটিক ওয়েব পেজ আর সেলস পেজ। স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপমেন্টের ওই যে সাইটগুলো বা ওয়েবসাইট আমরা বলে থাকি, স্ট্যাটিক ওয়েবসাইট নরমালি নামে পরিচিত, তো সেগুলোতে একাধিক পেজ থাকে, একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করা অবস্থায় থাকে, যে লাইক হোম, অ্যাবাউট, কন্টাক্ট, গ্যালারি, অ্যাকাউন্ট, সার্ভিস, এই টাইপের আর কি, যার কন্টেন্ট গুলো কোডের মধ্যেই থাকে এবং কোড যদি চেঞ্জ করতে চাই কোড লেভেলে, দ্যাট মিন্স এইচটিএমএল এন্ডে এসে চেঞ্জ করতে হয়। যে সাইটের কন্টেন্ট গুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা হয় না, রাইট, সাইজটা খুবই ছোট হয়, সাইটের সাইজটা খুবই ছোট হয় এবং এখানে ইউজ হয় শুধু এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তাকে আমরা কি বলছি? স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য টেকনোলজি কি? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, যার একাধিক পেজ থাকে এবং প্রত্যেকের সঙ্গে কানেক্টেড থাকে, কিছু ইনফরমেশন প্রোভাইড করে, আমরা তাকে কোনো ইনপুট দিতে পারি না বা তাকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারি না, সেই অনুযায়ী সে আমাকে কোনো রেসপন্সও করে না, শুধু আমরা ভিজিটর হিসেবে সেই সাইটগুলোতে ভিজিট করতে পারি। সাথে সাথে কি যে সাইটের ইনফরমেশন গুলো রেগুলার বেসিস চেঞ্জও হয় না, চেঞ্জ করতে গেলে এইচটিএমএল এর কোডে গিয়ে চেঞ্জ করতে হয়। এটাকে আমরা কি বলছি? স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েব সাইট। আরেকটা বলেছিলাম কি ওয়েব পেজ ডেভেলপমেন্টে আছে সেলস পেজ। ইন্টারেস্টিং, যে এর একটাই পেজ, একাধিক পেজ কি স্ট্যাটিক ওয়েবসাইটে থাকে, সেলস পেজে থাকে একটাই পেজ, ডোমেইন নেম একটাই, পেজটা বিশাল লম্বা। হ্যাঁ হতে পারে, ওটাকে আপনি বলতে পারেন ওটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক ওয়েবসাইট কনসেপ্ট, বাট একটা পেজের ভেতরেই কোডগুলো করা। সেলস পেজের কনসেপ্ট একটু ডিফারেন্ট। সেলস পেজের কনসেপ্ট হচ্ছে ওয়েব পেজ, তার কোনো মেনু নেই, ওই পেজটার কোনো মেনু আপনি দেখবেন না। প্রথম অংশে হয়তো কোনো একটা ইনফরমেশন বা প্রোডাক্ট সম্পর্কে লিখেছে, তার পরের অংশে আরেকটা প্রোডাক্ট নিয়ে লিখেছে, তার পরের অংশে আরেকটা প্রোডাক্ট নিয়ে লিখেছে। হ্যাঁ, ওই একটাই পেজ, ল্যান্ডিং পেজ বললে ভুল হবে, ওটা সেলস পেজ বলা হয়। সেলস পেজ বলা হয়। ল্যান্ডিং পেজ ওই সেন্স থেকে বলা হয় যে ইমেলের লিংকে ক্লিক করার পর যে পেজটা ভিজিটর ভিজিট করবে, ওরাই তো মার্কেটিং করে, এদেরকে বলা হয় অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা ওয়েব পেজ। অ্যাফিলিয়েট যারা হয়, বিভিন্ন সাইটের অ্যাফিলিয়েট, ডিলার, ব্রোকার আর দালাল আমরা যাই বলি, হয় না, আমরা বিভিন্ন সাইটের প্রোডাক্ট আমরা সেল করে দেওয়ার চেষ্টা করি, তার বিপরীতে তারা আমাকে কি দিচ্ছে? আপ টু 50% পর্যন্ত বেনিফিট দিচ্ছে। কেউ কেউ আরো বেশি দেয়, 60% ও দেয়। যে মনে করেন যে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট, আপনার একটা সেলস পেজ আছে, একটা ওয়েব পেজ আছে, ওই পেজটার মধ্যে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট, অ্যামাজনের দুইটা প্রোডাক্টের মার্কেটিং করেছেন, এবং ওই পেজটা আমাদের দেশ থেকে কেউ যখন সার্চ করছে, আমাদের রিজনাল সার্চ হয় ফার্স্ট, তো আমি ওই পেজটাকে অপটিমাইজ করে করে এমন অবস্থায় এনেছি যে অ্যামাজনের কোনো প্রোডাক্ট সম্পর্কে কেউ যদি গুগলে গিয়ে সার্চ দেয় আমার পেজটাই চলে আসবে, কারণ আমার পেজে গেল অ্যামাজনের প্রোডাক্ট সম্পর্কে দেখলো, যখনই বাই না বললো চলে গেল কোথায়? অ্যামাজন। তারপরে প্রোডাক্টটা সে কিনে ফেললো, প্রোডাক্টটার দাম $100, অ্যামাজন আমার অ্যাকাউন্টে $50 দিয়ে দেবে। প্রোডাক্ট কিন্তু আমার না, প্রোডাক্ট কার? অ্যামাজন।
হুম? অনেকেই আছে, হ্যাঁ, প্রত্যেকেই তার বিজনেস বাড়ানোর জন্য অ্যাফিলিয়েশন করবে, আদারওয়াইজ বিজনেস কখনোই বাড়বে না। আমি অনেক মার্কেটিং করে আমার প্রোডাক্ট আমি অন্য কারোর মাধ্যমে বিক্রি করব না, আমি অনেক মার্কেটিং করে 30 ডেজে 30 প্রোডাক্ট হয়তো সেল করলাম, বাট অন্য কেউ তার অ্যাফিলিয়েট আছে 100, সে হয়তো বসেই আছে, তার অ্যাফিলিয়েটরা অতিরিক্ত খাটনি করে প্রতি মাসে একটা করে সেল করবে, আর সেল হবে কত? তার কিছু করতে হচ্ছে না, 100 সেল কিন্তু হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকে বেশি করে করছে না, একটা করে করছে, তাই না? এখন সে যদি মনে করে যে না, ওই প্রোডাক্টের দাম $100, আমি 30টা সেল করেছি, $3000 আমার পকেটে, আমি তো 50 টাকা করে তাকে দিয়েই দিচ্ছি, তারপরেও তো 50 টাকা হিসেব করলে আমার $500 আমার পকেটে আসে, বোঝা যাচ্ছে? তো অ্যাফিলিয়েশন যারা বড় কোম্পানি ওরা করছেই, এবং এ ধরনের অ্যাফিলিয়েট সাইটের সংখ্যা 45 মিলিয়ন, টোটাল সাইটের 20% সেলস পেজ। আমাদের দেশে অনেকেই আছে যারা অ্যাফিলিয়েশন করছে, ভালো বলেছেন, অ্যাফিলিয়েশন করছে। তার কাজ কি? তারা শুধু কিন্তু বসে থাকলে হবে না, তারা ওই ওয়েব পেজ গুলো মার্কেটিং করছে, এর পেছনে খরচ আছে, ইমেল মার্কেটিং এ যাচ্ছে তারা, অ্যাফিলিয়েট মার্কেটিং করছে বিভিন্ন এসএমএম এরিয়াতে, হ্যাঁ, মিডিয়া মার্কেটিং তারা করছে বিভিন্ন ভাবে, অপটিমাইজ করছে সাইটটাকে, ওটা রেগুলার প্রসেস, মার্কেটিং কিন্তু রেগুলার প্রসেস। তো আপনি একবার করে ছেড়ে দিলেন, সফটওয়্যার বানিয়ে দিলেন, শেষ হবে না, আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে আর্ন করতে হলে আপনাকে কষ্ট করতে হবে, বিজনেসের জন্য সেলস ও মার্কেটিং, বুঝতে যাচ্ছে? তো সেলস পেজ বলছিলাম যে একজন একাধিক ডিলারের অ্যাফিলিয়েট হতে পারে, তারা ওই সেলস পেজ তৈরি করে রাখে, একটা পেজের ওয়েবসাইট। তো এই ধরনের পেজের ওয়েবসাইট বানানোর অর্ডার আপনাদের কাছে আসতে পারে, ফ্রিল্যান্সিং এরিয়াতে পাওয়া যায়, স্ট্যাটিক ওয়েব পেজের জন্য, সেলস পেজের জন্য, ইভেন সেলস পেজের কন্টেন্ট চেঞ্জ করার জন্য যে রেফারেন্স আইডিটা চেঞ্জ করতে হবে, সে পারে না, জেনারেটর দিয়ে করেছে, হ্যাঁ, ড্রিমওয়েভার দিয়ে করেছে, বা আদার্স, বা মাইক্রোসফটের একটা টুল আছে সেটা দিয়ে করেছে, এক্সপায়ার করে গেছে, সে আর পারছে না, তো হচ্ছে যে আমি $10 দিব এটা করে, অনেক কাজ এরকম আছে। সেকেন্ড আসছে কি ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তার মানে স্ট্যাটিক বা ওয়েব পেজ ডেভেলপমেন্টের টেকনোলজি কে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট। এরপর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যখন ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকে আসি আর ডাইনামিক কথাটা আসে, ওখানে যে বিষয়টা হতে হবে যে ডাইনামিক ওয়েবসাইট হতে হলে সার্ভার ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি, কারণ সার্ভার ল্যাঙ্গুয়েজে কি যার নলেজ বেজ আছে এবং লজিক অনুযায়ী ইনফরমেশন নতুন করে সে তৈরি করতে পারে, আমি এক ধরনের ইনপুট দিচ্ছি, ক্যালকুলেট করে সে তার রেজাল্ট দেখাতে পারছে, রাইট? তো ডাইনামিক হতে হলে শর্তটা কি? সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগবে এবং রেসপন্স করবে ক্লায়েন্টের ইনস্ট্রাকশনের উপর, আমার অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন, যে আমার সঙ্গে সে রেসপন্স করছে, রাইট? ডাটা ইনফরমেশন গুলো ওখানে ডাইনামিক কথাটা উল্লেখ থাকাতে যেটা হচ্ছে যে ডাটা বা ইনফরমেশন গুলো আর কোড লেভেলে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না, আমরা সফটওয়্যারে কোনো একটা মাধ্যম দিয়ে ইনফরমেশন গুলো আপডেট করে দিতে পারছি বা নতুন ইনফরমেশন ওখানে অ্যাড করতে পারছি। এর জন্য প্রয়োজন পড়বে কি মিনিমাম একটা ডেটাবেস সার্ভার, মেমোরি, যেটা আমি বলছিলাম, তাই না? মেমোরি যেটা আমি বলছিলাম, যখনই ডাইনামিক ওয়েবসাইট হবে তখন তার একটা কন্টেন্ট যেখানে আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট, ব্রেইন ডেভেলপমেন্টের জন্য একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, আর ডাটা মনে রাখার জন্য একটা ডেটাবেস সার্ভার। আশা করছি স্ট্যাটিক ওয়েব পেজ আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে, তাই না? আমরা যে সাইটগুলোর ভিজিটর ম্যাক্সিমামই কি ডাইনামিক ওয়েবসাইট, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর কোনো কোশ্চেন? এগুলো ডাইনামিক, এগুলো ডাইনামিক সাইট বলতে পারি। হ্যালো,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তোমার তোমার কি হচ্ছে সমস্যা হচ্ছে, তোমার সমস্যা হচ্ছে? আচ্ছা তাহলে একটা দেখিয়ে দেখ। হুম, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে চল। আচ্ছা, এই যে ব্লগ সাইটের কথা বলছিলাম, যে আপনি ব্লগ বলছেন, নিউজ পেপার গুলো বলছেন, ওখানে কি ইনফরমেশন গুলো আপনি লিখছেন অথবা অন্য কেউ লিখছে, আপনি তার উপর কমেন্টস করছেন বা পড়ছেন, চেঞ্জ হচ্ছে ইনফরমেশন, ওই জায়গাগুলোতে কোডে গিয়ে কিন্তু ডাটা গুলো চেঞ্জ করতে হচ্ছে না, রাইট? সবগুলোই কি ডাইনামিক ওয়েবসাইট। আমরা যেগুলোর ভিজিটর বলা যায় সবই কি ডাইনামিক ওয়েবসাইট। আপনি জিমেল, ইয়াহু মেল, হটমেল, ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট গুলো আছে, বা মেইল সার্ভার, সার্চ ইঞ্জিন, ই কমার্স ওয়েবসাইট, তাই না, ট্যুরিজম কোম্পানি, রিয়েল এস্টেট, হ্যাঁ, স্ট্যাটিক সাইট আছে। তা নাই বললে চলে, বললে ভুল হবে। যারা যেগুলো বিজনেস পার্সপেক্টিভে আসে সেগুলো কি স্ট্যাটিক। বিজনেস কয়টা আর হিউম্যান বিং কয়টা? পার্সোনাল সাইটের সংখ্যা প্রচুর, হ্যাঁ, এগুলো সবই তো স্ট্যাটিক। কিছু কিছু প্রোপাইটার বিজনেস আছে যাদের সাইট কি স্ট্যাটিক, যাদের সংখ্যা আমরা জানি না হয়তো, বাট আমরা ভিজিটর ডাইনামিক সাইটের, এই জন্যই বলছি স্ট্যাটিক সাইট নেই। স্ট্যাটিক পেজের সংখ্যা একেবারেই কম না। তো ওখানে ইউজ টেকনোলজিতে কি ফ্রন্ট এন্ডে সবই থাকছে, সার্ভার এন্ডে যে কোনো একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, মনে করেন আমি বলছি ফেসবুক, আর সার্ভার ল্যাঙ্গুয়েজ কি পিএইচপি, গুগল সার্ভার ল্যাঙ্গুয়েজ কি পিএইচপি, অ্যামাজন সার্ভার ল্যাঙ্গুয়েজ পিএইচপি, এমএসএন সার্ভার ল্যাঙ্গুয়েজ কি ডটনেট সি শার্প, হ্যাঁ, আবার কি বিডিজবস সার্ভার ল্যাঙ্গুয়েজ সি শার্প, হ্যাঁ, এসপি ডটনেট। আমি যদি বলি বেশ তো আছে না, এখনই ডট কম, আজকের ডিল, এগুলো সব আবার কি আজকের ডিল এসপি ডট নেট, এখনই ডট কম, রকমারি সব পিএইচপি। আর কিভাবে সহজে বোঝা যায় বাইরে থেকে যে এটা অ্যাক্সেস করা কঠিন, হ্যাঁ, সব কোড গুলো সার্ভারে এক্সিকিউট হয়, বাট কিছু সফটওয়্যার আছে, কারণ পিএইচপি বা জাভা সবই ওপেন সোর্স, শুধু ডটনেটটা ওপেন সোর্স না। ওকে, ওগুলো তো খুব সহজেই বোঝা যায়, আমার টুলটাই বলে দিতে পারে যে এটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা, নাম ফুলটা এটা? ঠিক আছে, হ্যাঁ, গুগলে সার্চ দেন, এটা মনে রাখা কঠিন, আপনি পেতে পারেন টুল দিয়েই। আর নরমাল এক্সটেনশন দেখেও বোঝা যায়, ইউআরএল এক্সটেনশন, ডটনেট ওয়েবসাইটে এক্সটেনশন গুলো ডট এসপিএক্স এ থাকে, হুম, ডট এসপিএক্স আর ডট সিএস ফাইল এক্সটেনশন গুলোতে থাকে। আর পিএইচপি বেস বা ডাইনামিক ওয়েবসাইটে ইউআরএল এর শেষে কোনো এক্সটেনশন থাকে না, থাকলেও ডট এইচটিএমএল থাকে। কম সংখ্যক ওয়েবসাইটে দেখবেন ডট পিএইচপি আছে। আচ্ছা, আপনারা হয়তো একটা ওয়েবসাইটের নাম লিখতে পারেন যেটা দেখাতেও পারে alexa.com, হ্যাঁ, পপুলার অলমোস্ট সকল, আমি যদি টপ 25 ওয়েবসাইট বলি, এখানে এমএসএন সম্ভবত আর নেই, এমএসএন টপ 25 এর মধ্যে নেই, ইয়াহু আছে প্রবাবলি, ইয়াহুর সবটুকু আর এসপি ডট নেটে এখন আর নেই, কিছু কিছু অংশ কনভার্ট হয়ে গেছে পিএইচপি তে, তার ইয়াহু রিলেটেড প্রোডাক্ট গুলো। সো লেটেস্ট স্ট্যাটিস্টিক্সটা জানা নেই, বাট এতটুকু আহ, বলা যায় যে ইয়াহু তার সকল প্রোডাক্ট গুলো, ওয়েব বেসড প্রোডাক্ট গুলো সব পিএইচপি তে কনভার্ট করছে। গুগল অনেক আগে থেকেই তার সকল প্রোডাক্টই
2004 এর পর থেকে ইনফ্যাক্ট 5 থেকে কনভার্ট করা শুরু করেছে। এখন সকল প্রোডাক্টই তার পিএসপি তে আছে। শুধু গুগলের ওয়েব পেজটা, গুগলের যেটা google.com এর যে হোম পেজটা সেটা পাইথন দিয়ে, ঠিক আছে, বাকিগুলো সব পিএসপি তে। তো পপুলার ওয়েবসাইট গুলোর মধ্যে আধিক্য কার আছে? পিএসপি এর আছে। মূল কারণ কি? এটা লাইট ওয়েট এবং ভেরি ফাস্ট। ঠিক আছে, যারা পপুলারিটি টা চেক করা হয় ভিজিটরের উপর বেস করে। এটা ওয়েবের ভাষায় বলা হয় ট্রাফিক। যার ট্রাফিক বেশি তাকে পপুলার সাইট বলা হয়। সহজ কথায় আরেকটু যদি আমি ক্লিয়ার করি, যে সাইটে ডাটা ট্রান্সফার যত বেশি তাকে বেশি পপুলার সাইট হিসেবে ধরা হয়। তাহলে তো এক এক করে গুনবে না, তাই না? সাইট থেকে কত ডাটা ট্রান্সফার হচ্ছে, ক্লায়েন্ট এন্ডে যাচ্ছে আর ক্লায়েন্ট থেকে সার্ভার এন্ডে যাচ্ছে, এটার উপর বেস করে ট্রাফিক ক্যালকুলেশনটা হয়। তো যত বেশি ভিজিটর তত বেশি ট্রাফিক, তাই না? অনেক বেশি ভিজিটর নিয়ে কাজ করতে গেলে সফটওয়্যারের পারফরম্যান্সটাই কিন্তু ওখানে মূল ইস্যু হয়ে দাঁড়ায়। যে আমি ক্রোরস অফ ভিজিটর্স নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি একদম সিকিউর পারফেক্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছি, ওখানে কিছুটা ছাড় দিতে হবে, রাইট? আমি যদি বলি যে একদম পিওর যে ল্যাঙ্গুয়েজ, বেস্ট ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, হ্যাঁ, ইউজ করে আমি সাইটটা করতে চাই, অনেক বেশি সিকিউর হবে, ল্যাঙ্গুয়েজটা ভেরি স্ট্রং পাওয়ারফুল, খুব ভালো মানের একটা বেস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, বাট তার পারফরম্যান্স ওই মার্কে যাবে না যা আমি এক্সপেক্ট করছি, কারণ ল্যাঙ্গুয়েজটা বিট স্লো। যেহেতু সাইজে বড়, সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার জন্য, ল্যাঙ্গুয়েজের নিজস্ব স্ট্রাকচার দাঁড় করানোর জন্য, তার নিজস্ব লাইব্রেরিটা স্ট্রং করার জন্য নিজে থেকে অনেক কিছু করতে হয়েছে জাভাকে, বা আমি ASP.NET কে বলছি। তো এই দুটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা সাইট কিছুটা স্লো হয় পিএসপি এর তুলনায়, আর এটাই তার অ্যাডভান্টেজ। পিএসপি এর মূল অ্যাডভান্টেজ কি? লাইট ওয়েট, ভেরি ফাস্ট। ওকে, পার্ল, প্যাসকেল, পাইথন এরাও কি পিএসপি এর মতো ভেরি লাইট ওয়েট ল্যাঙ্গুয়েজ, বাট এদের ইউজ ঠিক তেমনটা নেই। তো পার্সেন্টেজ যদি না বলে থাকি তাহলে বলে নেই যে এখনকার দিনে প্রায় অ্যারাউন্ড 80% ওয়েব বেসড ডেভেলপমেন্ট হচ্ছে পিএসপি দিয়ে, 18% মতো ASP.NET, আর 2 to 2.5% মতো হচ্ছে জাভা বেস। জাভা বিন আছে, জাভা সাবলেট আছে, রুবি অন রেলস আছে, এই 2-3% এর মধ্যেই করছে। আচ্ছা, এখন ওয়েবের বড় বড় যে সাইট গুলো ম্যাক্সিমামই পিএসপি দিয়ে তৈরি করা, বাট বড় বড় যে অ্যাপ্লিকেশন গুলো, যেগুলো বা যার সংজ্ঞা আমি এখনো দিই নাই, তাই না? 3 নম্বর যেটা, যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। অ্যাপ্লিকেশন বিষয়টা কি? এটা মূলত সফটওয়্যারই, বাট ওয়েব বেসড সফটওয়্যার। এটা সফটওয়্যার কি? সফটওয়্যার ইউজ করে কারা? মূলত ডেস্কটপ সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ডেস্কটপ সফটওয়্যারের মধ্যে পার্থক্য আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো সফটওয়্যার আমরা মার্কেট থেকে কিনতে পারি, ছোট ছোট সফটওয়্যার। আর ডেস্কটপ বেস সফটওয়্যার এটা হচ্ছে কোনো একটা লাইক কর্পোরেট, ইউনিভার্সিটি, হসপিটাল অথবা স্কুল, রাইট? কারণ নিজেদের প্রয়োজনে যে সফটওয়্যারটা নিজেদের কাজের জন্য বানিয়ে নিয়েছে এবং এটা তাদের ডেস্কটপে ইউজ করছে, রাইট? একে বলা হচ্ছে কি ডেস্কটপ বেস সফটওয়্যার। এখন ওই কনসেপ্টটা ওয়েবে চলে আসে একটা জায়গাতে সফটওয়্যারটা রেখে নিজস্ব নেটওয়ার্ক, হ্যাঁ, ইন্ট্রানেটের মাধ্যমে ইউজ করছে। কারণ আপনারা ইউনিভার্সিটিতে আছেন, ইউনিভার্সিটি নেটওয়ার্কে একটা অ্যাপ্লিকেশন চলে যার মাধ্যমে আপনি আপনার রেজাল্ট দেখতে পারেন, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারেন, রাইট? আপনি আপনার নেক্সট সেমিস্টারের জন্য যে কোর্সগুলো আপনার আপনার কে টার্গেট করে অ্যানাউন্স করা আছে, আপনি তার মধ্যে থেকে সিলেক্ট করে চুজ করে আপনি ফর্মটা ফিল আপ করে দিতে পারেন, যেটাকে বলা হয় যে এটাকে আমরা যেন কি বলে থাকি, প্রি রেজিস্ট্রেশন বলা হয়। আমাদের ইউনিভার্সিটিতে যেটা হয় যে নেক্সট সেমিস্টারে কি অফার হবে সেটা 2 মাস আগেই জানিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী প্রি রেজিস্ট্রেশন নেওয়া হয়, তার উপর বেস করে নেক্সট সেমিস্টারে
কোন কোন কোর্সগুলো সিলেক্টেড হবে, ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট বা স্টুডেন্ট যে কোর্সগুলোকে সিলেক্ট করে, লাইক আমার 40টা কোর্স আছে, কোন 20টা কোর্স অফার অবস্থায় আসবে সেটা ডিক্লেয়ার দেওয়া হয়, আর ফাইনাল রেজিস্ট্রেশনে গিয়ে পরে ওটাকে আবার ঠিক করে নেওয়া হয়। সবই ওয়েব বেস, যে তার অ্যাকাউন্টে ঢুকে রেজিস্ট্রেশনটা করে রাখবে, সে তার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখবে, বাট সে বাসা মেশিন থেকে বসেই কাজগুলো করতে পারবে না। করতে হলে ইউনিভার্সিটি নেটওয়ার্কে যেতে হবে, গিয়ে তার আইডি, রোল নাম্বার যেটা এবং তার পাসওয়ার্ড দিয়ে ঢুকে তার ইনফরমেশন গুলো দেখতে হবে, রাইট? কোনো কোর্সের যদি রেজাল্ট আউট হয়, সে তার রেজাল্ট ওখান থেকে দেখতে পারবে, আগেকার সকল রেজাল্ট সে দেখতে পারবে, কারেন্ট সিজিপিএ সেটা সে ওখান থেকে দেখতে পাবে, এটাকে বলা হচ্ছে কি তার অ্যাপ্লিকেশন। ওই সফটওয়্যারের হয়তো আলাদা ব্রাঞ্চের মাধ্যমে পুরো পুরো ইউনিভার্সিটি কার্যক্রমে চালানো হচ্ছে, রাইট? সো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সব মানে আমাদের দেশে যেগুলো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়, যে অ্যাপ্লিকেশনটা বানিয়েছে আমাদের যে পাঁচতলার উপরের দিকে দেখবেন ওই কর্নারে একটা সফটওয়্যার কোম্পানি আছে, ভ্যালু প্লাস। এটা কিন্তু ভালো একটা প্রোডাক্ট আছে, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে ওই অ্যাপ্লিকেশনটা চলছে, বাট এটা ওয়েব বেসড, পিএইচপি দিয়ে করা, রাইট? টেকনোলজি কি? কন্টেন্টের সার্ভার ল্যাঙ্গুয়েজ আর ডেটাবেস সার্ভার, তার মানে কি ডাইনামিক ওয়েবসাইট আর অ্যাপ্লিকেশনের টেকনোলজি সেম, বাট কনসেপ্ট কি ডিফারেন্ট। অ্যাপ্লিকেশনের ইউজার সবাই না, টার্গেটেড অডিয়েন্স। আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি আমার কোম্পানির জন্য এর ইউজার আমরা, ব্যাংকের জন্য যারা ব্যাংকে চাকরি করছে তারা, বা ব্যাংকের কাস্টমার যারা তারা। সো অ্যাপ্লিকেশনটার চেহারাও ডিজাইনটাও কিছুটা ডিফারেন্ট হয়, এখানেই পার্থক্য, বাট এছাড়া টেকনোলজিক্যাল কোনো পার্থক্য কি ওই ডাইনামিক ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে নেই, ঠিক আছে? আপনি কোশ্চেন করছেন। আমার জানা নেই, আমার জানা নেই এখন সব ইউনিভার্সিটি এটা ইউজ করছে, ইউনিভার্সিটি পার্সোনাল প্রোডাক্ট। তাইলে ওরা আচ্ছা, ওটা তাহলে একদম ডিরেক্ট ওয়েব বেসড, ওয়েবসাইটের মতো করে তাদের ওয়েবসাইটে হয়তো একটা জায়গাতে আপনাদের রেজাল্ট বা কোনো সিস্টেম ইন্টিগ্রেট আছে। ওখানে ডেফিনেটলি সিকিউরিটি থ্রেট থাকে, কারণ ওইটা আপনি ডিরেক্ট সার্ভারের সঙ্গে ইন্টিগ্রেট করছেন, রাইট? অনেকেই আছে আমাদের ওই নেটওয়ার্কটা অনেক সিকিউর হওয়া সত্ত্বেও কে কোথা থেকে কোন আইপি থেকে কোথা থেকে বসে কখন অ্যাক্সেস করছে সবকিছু কি ওই যে সিসিটিভি ক্যামেরাতে রেকর্ডও থাকে সব, হ্যাঁ, প্রতিটা পয়েন্টে কে কখন কোথা থেকে বসে কোন ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে। তারপরেও কি মাঝে মাঝেই দেখা যায় যে এই কি হচ্ছে, আনএথিক্যাল অ্যাক্সেস হচ্ছে, রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কয়বার হয়েছে এখন পর্যন্ত? আচ্ছা, ওই কালারটা কি আমাকে একটু বলুন। সবুজ কালার, আর এমনি কোনো কিছু আছে? ঠিক আছে। আর খাওয়া মানে খাচ্ছে তো কেমন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কথা বলুন। আচ্ছা, ওই যে যেটা বলা হচ্ছিল যে নেটওয়ার্কে যে আপনার কিন্তু সিকিউরিটি থ্রেড আছে, রাইট? কে কোথা থেকে অ্যাক্সেস করছে, যেটা ওয়েবে ওপেন, রাইট? হয়তোবা
ওই ইনফরমেশনটাই একেবারে পারফেক্ট ইনফরমেশন না রেখে আপনাকে যখন সার্টিফিকেশন করছে সফটওয়্যারে না হয়ে হার্ডওয়্যারের কপি থেকে আপনাকে হয়তো সে মানে কি বলে একদম হার্ড কপি থেকে হয়তো আপনার রেজাল্টটা পাবলিশ করছে, হয়তো ইউনিভার্সিটি সিস্টেম ওরকমই ছিল, এই জন্য এটাকে ওয়েবে দেওয়াটা তারা ওটাকে অনেক বেশি রিস্ক মনে করে না। ঠিক আছে, আচ্ছা এই স্পেসিফিক আইপি এর মাধ্যমে ওটা ওয়েবের সঙ্গে ইন্টিগ্রেটেড আছে, হয়তো সার্ভারটা কোনো একটা টুলের মাধ্যমে ইন্টিগ্রেটেড বিভিন্ন ভাবেই হতে পারে। ঠিক আছে, আপনি কিছু বলছেন। এখন এটা হতে পারে যে ওই যে অ্যাপ্লিকেশন গুলো তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিচ্ছে, বাট যারা ইন্টারনালি যে সফটওয়্যারটা ইউজ করছে ওটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। মনে করেন আপনি ওয়েবে বসে একটা ফর্ম ফিল আপ করে দিলেন, ওটা ধরেন কোন একটা ব্যাংক তার ওয়েবসাইট আছে তার মাধ্যমে পাবলিশ করেছে, ইয়াতে প্রিন্ট মিডিয়াতে দিয়েছে, আপনারা তার অ্যাড্রেস থেকে ঢুকে রেজিস্ট্রেশন করছেন, ওটা ওয়েবসাইট, ওটা অ্যাপ্লিকেশন না, রাইট? মানে পাবলিক অ্যাক্সেস নেই যেখানে। ইআরপি ইআরপি তো ডেফিনেটলি অ্যাপ্লিকেশন, বাট এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো অ্যাপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, যে আমি আমি ধরেন আমি আমার একটা কোম্পানির ছোট ছোট কিছু আমি আমি ইআরপি তো হিউজ একটা সিস্টেম, রাইট? ইআরপি একটা মডিউলের নাম কি? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইচআর ম্যানেজমেন্ট। আমি জাস্ট এইচআর ম্যানেজমেন্টে আমার দরকার, এটা আমি ডেভেলপ করে নিয়েছি, সেটা একটা অ্যাপ্লিকেশন। আমার দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চে এমপ্লয়িরা এটা ইউজ করছে, এটা একটা অ্যাপ্লিকেশন। বোঝা যাচ্ছে? আচ্ছা, আপনি মনে করেন যে আমাদের একটা ব্যাচে কত নম্বর ব্যাচ ভুলে গিয়েছি এখানকারই, যেটা আসছিল হচ্ছে ফেনী থেকে, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ওখানকার কয়েকজন স্টুডেন্ট 4-5 জন ছিল, একটা ব্যাচ থেকে একটা ছোট অ্যাপ্লিকেশনও বানিয়েছে প্রজেক্ট আকারে, ফাইনাল প্রজেক্ট আকারে। এরকম যে যে ওয়েবসাইট তো আলাদা, রাইট? বাট ওদের ইন্টারনাল যে ইস্যুগুলো, ইউনিভার্সিটির অ্যাকাউন্টস থেকে শুরু করে ইভেন তাদের যে ওই হলগুলোর মিলিং সিস্টেম সবই তাদের নেটওয়ার্কে চলে, এবং ওই যারা স্টুডেন্ট তারাই তাদের অ্যাক্সেস নিচ্ছে এবং ইউজ করছে, বাইরে সবার ইউজের জন্য বিষয়টা না। যে লাইক আমি আমার আজকে দুজন গেস্ট আসবে, আমার টোটাল বিল লাগবে কয়টা? 5টা। হ্যাঁ, রাতের বেলা দুজন গেস্ট থাকবে, অথবা দুপুরে দুজন গেস্ট থাকবে, আপনি জাস্ট সকালে উঠে আপডেট করে দিলেন, আপনাকে কিন্তু আপনার ম্যানেজারকে ফোন কল দিয়ে বা কোনো এটা ওয়েব করেছে। তো এই যে এটাকে আমি কিন্তু অ্যাপ্লিকেশন বলবো, ওয়েবসাইট বলবো না। আবার কি আমি কোন একটা দোকানের জন্য, যে লাইক একটা হার্ডওয়্যারের বিজনেস করে সে, তার অ্যাকাউন্ট সিস্টেমটা সে নিজের মতো করে বানিয়েছে, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন যেটা ওয়েব বেসড সার্ভারে রেখে সে রান করাচ্ছে। তার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে আইডিবি তে আছে, একটা আছে মাল্টিপ্ল্যান। ওগুলো সফটওয়্যার, ওগুলো সফটওয়্যার, ওগুলো সফটওয়্যার। এখন কিছু কিছু ব্যাংক আছে যেটা অ্যাপ্লিকেশন ইউজ করে, ইউসিবি দেখেছি, ওটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। আবার যে লাইক আপনি স্ট্যান্ডার্ড চার্টারে যান, ওদের ওটা সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা, তো কিছুটা হয়তো ক্লিয়ার হয়েছে না কনসেপ্ট, যে ওয়েব বেসড সফটওয়্যার বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা এগুলোর কনসেপ্ট। আমরা দুইটা বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব, যে MySQL টা কি আর PHP টা কি। ওয়েব অ্যাপ্লিকেশন করতে অনেক সময় রিস্ক হয়ে যায়, এমন কি কোনো টেকনিক আছে যে মানে
ইউআরএলটা ইচ্ছা মতো র্যান্ডমলি চেঞ্জ হবে যে সবকিছু বন্ধ করবে, রিডাইরেক্ট করে ওয়েব হবে। অ্যাপ্লিকেশনের রিস্ক নেই, রিস্ক একেবারে নেই বললে ভুল হবে। হ্যাকাররা জানলে তো তার চেষ্টা করে আর কি, কিন্তু সমস্যা। না, করতেই পারে, বাট করলেই যে সে পেরে যাবে সেটা কিন্তু না। এমন হলে ভালো ছিল কনসেপ্টটা, যে যে কেউ লগ ইন করার সময় গুগল যেভাবে বাল্ক এসএমএস দেয়, এসএমএস দেয়, ওইভাবে যদি ইয়ে আসে, যদি ইউআর শর্ট লিঙ্ক করে ইউআরএলটা চেঞ্জ করে রাখতে পারে, মেইন ইউআরএল তো থেকে মাস্কিং বলা হয়, ইউআরএল মাস্কিং। এ ধরনের কিছু সাইটও আছে যার মাধ্যমে মাস্কিং করে নেওয়া যায়। মাস্টার করে ম্যানুয়ালি করতে পারবে, শর্ট ইউআর লং ইউআরএল শর্ট করতে পারে, এটা মানে বলতেছি না। না, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ওইটার কথা আমি বলছি। অ্যাপ্লিকেশন গুলো ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন কি লোকাল নেটওয়ার্কে চলে। সো অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে থ্রেড থাকতেই পারে, আপনি ওটা আটকাতে পারবেন না। গুগল তো ওয়েবসাইট, এর জন্য তো ডেটা প্রোটেকশনের জন্য আজকে কি সে কি 10 বছর আগে থেকে এসএমএস সিস্টেম দিচ্ছে ভেরিফিকেশনের জন্য? ফেসবুক না, যত থ্রেড খাচ্ছে তার উপর বেস করে তারা ইনিশিয়েটিভ নিচ্ছে এবং অ্যাক্টিভ হচ্ছে। বাট অ্যাপ্লিকেশন গুলোর বেলায় দেখবেন যেন ম্যাক্সিমাম কি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে হয় তাদের লোকাল নেটওয়ার্ক, আইপি ধরে ধরে অ্যাসাইন করা হয়, ওই আইপি ছাড়া বসে কাজই করতে পারবে। বুঝা যাচ্ছে? যে আমার 10টা মেশিন এই ব্রাঞ্চে আছে, 10টা মেশিন ওই ব্রাঞ্চে আছে, ওই মেশিন ছাড়া সফটওয়্যার অ্যাক্সেস আছে। এখন আপনি যদি ডিফারেন্ট কোনো মেশিন থেকে বসে অ্যাক্সেস করতে চান পারবেন না। হ্যাঁ, সো ওই লেভেল অফ সিকিউরিটি অলরেডি আছে। হ্যাকারদের হাত থেকে সেভ করার জন্য এসএসএল সিকিউরিটি ওয়েবের আছে। আবার কি হ্যাকার সেভ কোম্পানি আছে যারা সিকিউরিটি প্রোভাইড করে থাকে। লাইক আমি লাইসেন্সিং করছি আমার সাইটে, আমি বীমা তৈরি করছি, আমার সাইটে বীমা করে রেখেছি, প্রতি বছর তাকে আমি লাইক একটা অ্যামাউন্ট দিচ্ছি। বাট আমার সাইটে যদি কোনো হ্যাম্পার্ড হয় তাহলে তার জন্য সে আমাকে দিয়ে দেবে, রাইট? সো ওয়েব বেসড ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য সিকিউরিটি ইস্যুতে অনেক ওয়ে আছে যেটা থেকে আপনি সিকিউরিটি দিতে পারেন। তো অ্যাপ্লিকেশন সিকিউরিটি অত্যন্ত ইম্পর্টেন্ট বা ওয়েবসাইট সিকিউরিটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই জন্যই তো এই যে লেভেল অফ প্রোগ্রামিং, লেয়ার অফ প্রোগ্রামিং, স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং বলা হয়। যত পোর প্রোগ্রামিং ততটাই কি আনসিকিউর, যতটা স্ট্রং প্রোগ্রামিং কনসেপ্টের দিকে যাবেন তত বেশি কি সিকিউর হতে থাকবে আপনার প্রোগ্রামিংটা। আপনি র পিএইচপি প্রোগ্রামিং কোড লিখতে পারেন, যেটা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা কঠিন, আপনি কিন্তু নিজে থেকে কোনো কিছু সিকিউরিটি দিচ্ছেন না, পিএইচপি এর নিজস্ব তেমন কোনো সিকিউরিটি নেই। বাট আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাচ্ছেন, কোড লেভেলে একটা সিকিউর প্যাটার্নের দিকে চলে যাচ্ছে। আপনি যখন কোনো ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্ট করছেন, ফ্রেমওয়ার্কের কিছু নির্দিষ্ট সিকিউরিটি সিস্টেম আছে যেটা পিএইচপি না, নিজস্ব না। ফ্রেমওয়ার্ক নিজে থেকে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, আপনাকে কাজ করতে হচ্ছে না, অটোমেটিক ফ্রেমওয়ার্ক ইউজ করাতে আপনি সিকিউরিটি প্রসেসটা পেয়ে যাচ্ছেন। বুঝা যাচ্ছে? আর ওই আমরা ফ্রেমওয়ার্কে যে লেভেলের প্রোগ্রামিং দেখবো, জাভা নিজেই ফ্রেমওয়ার্ক ছাড়াই ওই লেভেলের প্রোগ্রামিং করে, সি শার্প ওই লেভেলের প্রোগ্রামিং করে। কি ধরনের সিকিউরিটি এন্ট্রি করতে হবে, আমি কি নরমাল এই পিএইচপি কোডে সব নাই, ফ্রি হ্যান্ড নাই। ওখানে চার লেভেলের সিকিউরিটি আছে, ডেটাবেস লেভেল, ইউআরএল লেভেল, সেশন লেভেল এবং কোড লেভেল। চারটা সিকিউরিটি দিয়ে এটা যখন আপনারা দেখবেন, ওই জায়গাগুলো আমি এলাবোরেট করে বলবো যে এই এরিয়া থেকে এভাবে সিকিউরিটি। হ্যাঁ, ইউআরএল ডিসপ্লে করবে একরকম, আমার এক্সিকিউট হবে অন্য একটা। স্মুথ থ্রেড যেখানে থাকে, ইউআরএল দেখে দেখে ফাইলকে টার্গেট করে, যেটা কোডিনেটর ফ্রেমওয়ার্কে একেবারে পসিবল। ইউআরএল থাকবে একরকম, এক্সিকিউট হবে অন্য কিছু। আপনি আপনি ইচ্ছে মতো কোনো কিছু করতে পারবেন। হ্যাঁ, আপনি সেটা করতে পারবেন। তো পিএইচপি সার্ভার ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে যাচ্ছি পিএইচপি। সো পিএইচপি কি এটা সম্পর্কে আমরা একটু বলবো, এবং মাইস্কুয়েল কি। সো এটা পড়া এবং ছোট ডকুমেন্ট করা, যে আমি পিএইচপি, তার সার্ভার, তার রানিং প্রসেস, রাইট, ল্যাঙ্গুয়েজটা নিজে কি এবং তার হিস্ট্রি। মাইস্কুয়েল প্রোভাইডার কে, পিএইচপি প্রোভাইডার কে, আমি জানতে চাচ্ছি দুজনের প্রোভাইডার কে এবং দুজন কি, পিএইচপি কি, মাইস্কুয়েল কি। প্রথমে দুজন কি, এরা কারা তৈরি করেছে, রাইট, লেটেস্ট ভার্সন কত, হ্যাঁ, এরপরে কি পিএইচপি মার্কেটের অবস্থা কি, মাইস্কুয়েল এর মার্কেটের অবস্থা কি, ওকে। তারপরে কি পিএইচপি এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, মাইস্কুয়েল এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। এই 5টা কোশ্চেনের অ্যানসার, 5 5 10টা। এখন আমাদের
ঠিক আছে, এখন এখনই বেরো। পাঁচটা তো ভুলে গেলাম। আবারও বলছি, পিএসপি কি? আমরা সবাই জানি না, তো একজন না জানলেও আমাদের 22 জন মিলে একজনকে সাপোর্ট দিতে হবে। পিএসপি কি, যাতে কি মাইস্কুয়েল কি, প্রোভাইডার কে, হ্যাঁ পিএসপি বা মাইস্কুয়েল এর প্রোভাইডার কে, লেটেস্ট ভার্সন পাবে, মার্কেটের অবস্থা, 4 নম্বর কি মার্কেটের অবস্থান কি পিএসপি এবং মাইস্কুয়েল এর, 5 নম্বর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুজনের। মার্কেট অপশনের পর ঠিক আছে ব্যান্ড ভার্সন আচ্ছা what is PSP wiki ও হ্যাঁ আর মানে পানি খেতে পুরো আরে দিলে ওই কি ফেভারে গেল আরে ভাই দিলাম কি এটা কি ব্যান্ড ভার্সন পাশেও দিলে দিলে দেন মেরে পাওয়া যাবে এগুলো এই বন্ধ অলরেডি আমি নিজে ভুলে গেছি 5.6 আমার ফুল কত হবে 5.6 ম্যাথ হলো 5.5 না মাসুদ ভাই আমার জানি না আর এত দূর যাইতো তাই থেকে দেখা যায় আরে না 5.6 মানে ম্যাক্সওয়েল da করে দিচ্ছে ম্যাক্সওয়েল আর কত কথা বলতে জবাব দিয়ে বেশি নাকি মার্কেটে
বলতে গেলে পুজো জীবনটা কেউ Super que era. Congratulations. Jesus wanted to secure it. On the water population আমরা বললে ফলমূল হ্যাঁ তোমাকে ও ফল দিয়া ভেঙে দিতে আমরা কিন্তু খুব কঠিন মাংস
এই তো পিসি তো কনভার্সন কত ওরাকল চাই নাই তো তারা ওরাকল না মাইস্কুয়েল এর 5.6.0.001 আসবে 1 মানে তাহলে আর এক্সেল ভার্সন ভাই এসকিউএল ভার্সন কোনটা এসকিউএল ভার্সন হলো 5.6.21 মাইস্কুয়েল কোনটা বলছেন ভাই 5. হ্যাঁ ইস্তেমা বলতে চেষ্টা করবে সেপ্টেম্বর 23 তারিখ আপনারা কত বলতে গেলেন 6.21 server side MySQL open source database server provider ke PHP provider Apache আর MySQL এর Oracle আচ্ছা মার্কেট অবস্থা কি পেয়েছেন স্ট্যাটিস্টিক্স MySQL এর mostly used also today high medium website high traffic site গুলো যাওয়া যেত আর low traffic site গুলো PHP main site বেশি site হিসেবে PHP বেশি ইউজ হয় আর low site এ জাভা advantage disadvantage PHP disadvantage তো security আমার মেশিনের কয়েক জায়গাতেই বিভিন্ন ধরনের সার্ভার ইনস্টল আছে আমার মেশিনে ই ড্রাইভে জ্যামটা ইনস্টল আছে সার্ভিস অফ করা আছে আমার যখন প্রয়োজন পড়বে আমি সেটা স্টার্ট বাটন প্রেস করে স্টার্ট করে নেব হ্যাঁ এখানে যে ভার্সনটা ইউজ হচ্ছে সেই ভার্সনটার ব্যাকআপ আছে ব্যাকআপটা is 1.7.3 যে ভার্সনটা দেওয়া আছে যদি কারো প্রয়োজন পড়ে এটা দিয়ে দিব লেটেস্ট ভার্সনটা গুগল থেকে নিয়ে ডাউনলোড করে নেবেন 1.8.3 ইনস্টলেশন ভেরি সিম্পল জাস্ট ক্লিক করতে হয় দুই একটা নেক্সট দিতে হয় সাজেশন হচ্ছে মূলত সি ড্রাইভে ইনস্টল না করে ঠিক আছে সি ড্রাইভে ইনস্টল না করে ডিফারেন্ট কোনো একটা ড্রাইভে ইনস্টল করতে হবে ঠিক আছে যে আমার ওয়েস চলে গেল যেন আমার কাজটা তো আপনি যদি অন্য ড্রাইভে করেন আপনার অপারেটিং সিস্টেম চেঞ্জ হলেও এই সার্ভারে কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনি ইনস্ট্যান্ট রান করে নিয়ে চালাতে পারবেন
এটা বলছিলাম যে 5টা সার্ভার এখানে আছে। অ্যাপাচি ফর পিএসপি, এটা ভার্সন হচ্ছে 2.5.8। এটা অ্যাকচুয়ালি জ্যাম কন্ট্রোল প্যানেলের ভার্সন। বাট আপনি যদি এখানে পিএসপির ভার্সনটা দেখতে চান তাহলে যে অ্যাডমিনের উপরে প্রেস করেছি না, এখানে জ্যাম্পের ভার্সন কত 1.7.3, পিএসপি ভার্সন কত আছে 5.3. আর কি আছে জ্যাম্পের মধ্যে সেটা কিন্তু আমরা খুব সহজেই চেক করতে পারি। তাহলে আমি কোথায় প্রেস করেছি, এখানকার ওই অ্যাডমিন সাইনের। এর সাথে যে মাইস্কুয়েল আছে, স্টার্ট করে অ্যাডমিনে গেলেই আমি কিন্তু তার সম্পর্কে বা আপনি এই যে ডায়ালগটা আছে এখানে কিন্তু মাইস্কুয়েল সম্পর্কে বলা আছে, যে ফাইল ডিলা মার্কার ইমেল সম্পর্কে বলা আছে। ঠিক আছে, আমরা এই ডকুমেন্টেশন থেকে মাইস্কুয়েল এর ধারণাটাও পেতে পারি। এরপর আসি সার্ভার যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় কোড রাখতে হয় এবং সেই অনুযায়ী রান করাতে হয়। আমাদের মেশিনে যে ফোল্ডারটা মানে ক্রিয়েট হয় জ্যাম্প ইনস্টল করলে, জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়। আমি যে ড্রাইভেই করি না কেন, আপনি সাব ফোল্ডারের মধ্যেও করতে পারেন, ফোল্ডারের মধ্যেও, সেক্ষেত্রে ইনস্টলেশন টাইমটা একটু বেশি লাগে। তো আমি জ্যাম্প ইনস্টল করেছি, জ্যাম্পের মধ্যে এই ফাইল ফোল্ডার কিন্তু বাই ডিফল্ট থাকেই, রাইট? কারণ এখানে 5টা সার্ভার বিল্ট ইন অবস্থায় আছে। বাট পিএসপি অ্যাপাচির জন্য যে ফোল্ডারটা, যেটাকে বলা হচ্ছে অ্যাপাচি রুট, সেটা হচ্ছে দিস htdocs। আর কেউ যদি ওয়াম্প ইনস্টল করে তাদের জন্য আছে www। তো htdocs এর মধ্যে প্রাথমিক অবস্থায় তেমন কোনো ফোল্ডার বা ফাইল থাকে না, ফ্রেশ অবস্থায় থাকে। দুটো ফোল্ডার থাকে, জ্যাম্প আর হিডেন। দুটো ফাইল থাকে, index.html, index.php, হ্যাঁ, আর কয়েকটা আইকনিক ইমেজ থাকে। এছাড়া তেমন কিছু থাকে না। বাট এখানে আমার htdocs এর মধ্যে নাম্বার অফ ফোল্ডার আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এটা প্রত্যেকটা একটা একটা করে প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট করা হয়েছে, জিপ করা হয়েছে, দেয়া হয়েছে, ভার্সনিং করা হয়েছে, দেয়া হয়েছে, এগুলো আর কি। তো আমরা যখনই একটা এক্সাম্পল নিয়েও কাজ করব তখন কি করব, htdocs এ এসে একটা ফোল্ডার করব, ফোল্ডারের মধ্যে এক্সাম্পলটা রাখবো। এরকম না যে ডাইরেক্ট আপনি htdocs এর মধ্যে এক্সাম্পলটা করছেন, রাইট? সো আমাদের কাজ হবে কি, একটা ফোল্ডার করা এবং ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার বা ফোল্ডারের মধ্যে ফাইল করে করে প্র্যাকটিস করা। বাট এরপরে আমি যখন পিএসপি প্র্যাকটিস করতে যাচ্ছি, HTML CSS এ যা করেছিলাম যে কোনো ড্রাইভে রাখলেই কিন্তু রাইট ক্লিক করে ব্রাউজারে দিলেই রান। বাট পিএসপি কোড কিন্তু htdocs ছাড়া অন্য কোথাও রাখলে রান করবে না। আর পিএসপি যে ল্যাঙ্গুয়েজটা সার্ভার হচ্ছে অ্যাপাচি, আর অ্যাপাচি কনফিগারেশনটা আছে জ্যাম্পের htdocs, হ্যাঁ। তো সার্ভারে না রাখলে তো আর কাজ করবে না। আমি যদি বলি যে HTML এর সার্ভারকে ব্রাউজার, এটা ব্রাউজারে না তুলে ডিফারেন্ট কোথাও রান করাচ্ছি, আমি ওয়ার্ডে খুলে দিয়েছি, আউটপুট দেখতে পাবো? পারবো না। নোটপ্যাডে খুললে আউটপুট দেখা যাবে? ঠিক তেমন, হ্যাঁ, আমাকে সার্ভারেই রাখতে হবে, সার্ভারের কোড সার্ভারেই রাখতে হবে এবং প্রসেস অনুযায়ী রান করাতে হবে। পিএসপি কি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপ করে বা সাইট ডেভেলপ করে, এর জন্য এটাকে রান করতে হলে আমাকে ব্রাউজারেই যেতে হবে। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের নামে, বেসিস পিএসপি ব্যাচ 14। ও আপনারা 15 তো না, এই জন্যই আমাকে অ্যালার্ট করেছে। বেসিস পিএসপি ব্যাচ 15। এই ফোল্ডারটাকে আমরা পাবো কিভাবে? আমরা যদি এখান থেকে লিখি লোকাল হোস্ট যদি আমার অ্যাপাচি রানিং থাকে, আর লোকাল হোস্ট লিখলেই সে ডাইরেক্ট চলে যায় কোথায়, htdocs এ। বাট প্রাথমিকভাবে কিন্তু এই অবস্থাটা আসে না। প্রাথমিকভাবে যে স্ক্রিনটা দেখা যায় সেটা হচ্ছে এই স্ক্রিনটা,
এই পেজটা মূলত দেখা যায়, হ্যাঁ, প্রাথমিকভাবে এই পেজটা দেখা যায়, অথবা জ্যাম্প বড় করে লেখা এরকম একটা পেজ। তো এই পেজটাতে রিডিরেকশন হয়। সবাই একটু খেয়াল করেন, আমরা যখন প্রথমবার জ্যাম্প ইনস্টল করব, কেউ যদি প্রথমবার আজকে বাসায় গিয়ে জ্যাম্প ইনস্টল করে আর লোকালহোস্ট লিখে স্ক্রিনটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাই ঠিক আছে। কারণ আপনি যখন ফার্স্ট টাইমের জন্য লোকালহোস্ট লিখবেন বা লোকালহোস্ট লিখলে সে তার ওই জ্যাম্পের ভেতরে কি আছে সেটা জানানোর জন্য একটা ডকুমেন্টেশনে রিডিরেক্ট করে, রাইট? এবং রিডিরেকশনটা কিভাবে হয়, মূলত যখন আমরা ব্রাউজারে লোকালহোস্ট লিখি তখন জ্যাম্প যেখানেই থাকুক না কেন তার htdocs ফোল্ডারটা এক্সিকিউট হয়। মানে htdocs এর মধ্যে খেয়াল করবেন ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, এই যে ইন্ডেক্স, এই ফাইলটা মাধ্যমেই রিডিরেক্ট হয়ে চলে যায় জ্যাম্প ফোল্ডারে এই টিউটোরিয়ালে, রাইট? টিউটোরিয়ালে যেন না আসে, আমি যদি বলি যে আমি লাইক ডোমেইনের নাম লিখছি, একটা ওয়েবসাইট চলে আসে, আমি তো কোনো ফাইলের নাম বলে দিইনি, বলেছে যে কোন ফাইলটা এক্সিকিউট হবে, তারপরে তো আমার একটা পেজ লোড হয়ে যায়, তার মানে কি আমার প্রজেক্টের মধ্যে একটা ডিফল্ট ফাইল রাখতে হয় যে অটোমেটিক রান করবে, রাইট? পিএইচপি এর জন্য সেটা হচ্ছে ইন্ডেক্স অর হোম। আমি নিজের মতো ডিফাইন করে নিতে পারি, রাইট? যে আমার সার্ভারে আমি এমন একটা নাম দিয়ে রাখবো যে ওই নামটার কোনো ফাইল ফোল্ডারে থাকলে ওটা ফার্স্ট এক্সিকিউট হবে। ওকে, তো একটা জায়গায় একটু আলোচনা করা দরকার, জ্যাম্পের যে অ্যাপাচি ফোল্ডার আছে এর মধ্যে কনফ নামে একটা ফোল্ডার আছে, কনফের মধ্যে httpd.conf নামে একটা ফাইল আছে, এটাকে যদি আমরা ওপেন করি দুই তিনটা জিনিস এখান থেকে বলবো। প্রথমটা হচ্ছে দিস লিসেন, কখনো যদি আমার পোর্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে এসে আমরা আমাদের পোর্টটা চেঞ্জ করে দিব যাতে আমার অ্যাপাচি ডিফারেন্ট পোর্টে রান করে। এখন 80 তে করছে যেটা বাই ডিফল্ট, আমি 81 or 8080 or 6060 431 যে কোনো পোর্টে গিয়ে অ্যাপাচি রান করাতে পারি। সেক্ষেত্রে এখানে পোর্টটা চেঞ্জ করে অ্যাপাচিটা রিস্টার্ট করে নিলেই হবে, স্টপ করে দিয়ে চেঞ্জ করবেন তারপরে আবার স্টার্ট করে নেবেন। না, এটা একটাই যেটা ওপেন, বাকি যেগুলো হ্যাশ এগুলো বন্ধ, যে লাইনগুলোর সামনে হ্যাশ দেওয়া আছে এগুলো অফ করা আছে, হ্যাঁ, এর অ্যাক্টিভিটি নেই। এই ফাইলটা অনেক অ্যাক্টিভ এবং কনফিগারেশনাল, অ্যাপাচি কনফিগারেশনাল ফাইল, এটা যার সামনে হ্যাশ নেই সেটাই ওয়ার্কিং। এই যে নিচের দিকে দেখেন এগুলো সবই কি এক্সটেনশন, সকল এক্সটেনশন এনাবল নেই, প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন গুলো এনাবল করতে হয়, ডিফল্ট যেগুলো সেগুলো এনাবল আছে, রাইট? সো সেকেন্ড যেটা ছিল এর মধ্যে একটা এক্সটেনশন আছে mod rewrite, যেটা আমাদের লাগবে। mod rewrite আমরা যদি সার্চ দেই দেখেন mod rewrite এর এক্সটেনশনটার সামনে হ্যাশ নেই, তার মানে এটা কি ওপেন এনাবল, বাট এটা জ্যাম্প এর মধ্যে ডিসেবল থাকে, যেটা htaccess এনাবল করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, বাট বাই ডিফল্ট ওয়াম্প এ এটা ডিসেবল থাকে, জ্যাম্প এ এটা এনাবল আছে। আচ্ছা, ডিফল্ট শিখবে না, একবারে সব শেখার ইচ্ছা জাগলে কোথায়, যখন আসবে তখনই ওদের আলোচনা হবে, না সব ধৈর্য ধরতে হবে। দেখেন সার্ভার নেম কি লোকালহোস্ট, তার মানে আমরা এখানে যখন ওখানে চেঞ্জ করব তখন এখানেও চেঞ্জ করব। ফাইল আপলোডের লিমিটেশন আছে, এটা পিএইচপি আয়নায় যেতে হয়, পিএইচপি আয়নায় কনফিগারেশন, এই যে এখানে আসেন লাইন নাম্বার 249 এখান থেকে শুরু আর কি, ডিরেক্টরি ইন্ডেক্স,
যে আমার ডিরেক্টরির মধ্যে যদি php index.php or index.pl index.cci index.asp index.shtml index.html এগুলো রয়ে যায়, তাহলে ওগুলো কি অটোমেটিক এক্সিকিউট হবে আমার এই অ্যাপাচি সার্ভার। তো ওই যে দেখাচ্ছিলাম না index.php একটা index.html একটা, ওটা থাকলে কি হবে, ওই দুটো ফাইল অটো রান হবে। সেই জন্য কি করতে হয়, দুটো ফাইলকে রিনেম করে রাখতে। রিনেম করে রাখলে বেনিফিটটা কি, আমরা যাতে লোকাল হোস্ট লিখলে আমরা লিস্টটা পাই, অ্যাটলিস্ট যে আমার ফোল্ডার গুলো কোথায় আছে কিভাবে আছে এটা যেন আমরা জানতে পারি। সো আমরা একটা ফোল্ডার করেছি, ওটা আমরা এখন নেটবিনসে অ্যাড করব। কোশ্চেন আছে কারো? একটা কথা সবারই মনে রাখতে হবে যে সবাই একই অবস্থানে নেই। একজন একটু ভালো অবস্থায় আছেন, আরেকজন একটু খারাপ অবস্থায় আছেন। আমরা কিন্তু সবার কথা চিন্তা করেই আগাতে হবে, রাইট? তো ম্যাক্সিমাম যেন পিক করতে পারে, হ্যাঁ, ওই টার্গেটেই ক্লাসের আলোচনাটা চলে, যে কতটুকু দিলে ওভারলোড হয়ে যাবে, কতটুকু না দিলে কি স্লো হয়ে যাবে প্রসেসে। কারো যদি আগে থেকে এক্সপেরিয়েন্স থাকে তাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো, তাদেরও দৌড়াতে হবে সময় আসে। বাট যারা পেছনে আছে তাদেরকে তো একটু শিখিয়ে নিতে হবে, আদারওয়াইজ তারা তো ধরে যাবে, রাইট? ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, ক্লাসের উপস্থিতি অনেক কমে যাবে। আমি আজকে যেটা বলছি, যদি এভাবে চলে 22-23 জন, লাস্ট ক্লাস পর্যন্ত 15 জনের বেশি পাওয়া যাবে না। বোঝাতে পারছি? আমার প্রসেসে গেলেই, বাট আমি যদি জাম্প করতে থাকি তাহলে সংখ্যা আরো কমে যাবে। আমি যে স্টাইলটা ফলো করে আগাচ্ছি, যে সবাই জানো যারা একদম শিখতে আসে, কিছুই জানে না, যেহেতু কোনো প্রিরিকুইজিট নেই বা একটা ছোট্ট এক্সাম দিয়ে এসেছেন, এটা ক্রস করে গেছেন, তাদেরকে নিয়েও কিন্তু আমাকে আগাতে হবে। টার্গেট কি, ম্যাক্সিমাম যেন শিখে যায়, রাইট? তো ডেফিনেটলি প্রসেসটা থাকবে ওইরকম যে আমরা যারা জানি যেদিকে ল্যাকিংস আছে সেদিকে সময় দিয়ে দেই, হ্যাঁ? আর যারা কিছুই জানে না তাদেরকে নিয়ে একটা পর্যন্ত আমরা আগাচ্ছি, যখন মনে করব যে না তারা আমার সঙ্গে আগাতে পারবে, ডেফিনেটলি পিক আপ করা হয়। তো ভয়ের কোনো কারণ নেই, আমরা বলতে পারেন যে আমরা একদম রাইট ট্র্যাকেই আছি, বরঞ্চ একটা ক্লাস এগিয়েই আছি। নরমালি অষ্টম ক্লাসে গিয়ে পিএসপি শুরু করা হয় কখনো কখনো, আমরা সপ্তম ক্লাসে শুরু করতে পারছি, তার মানে আমরা পিছিয়ে নেই। ওকে, সো প্রসেস অনুযায়ী আগালে সবাই বুঝতে পারবেন, বাট সাজেশন থাকবে প্র্যাকটিসটা। প্র্যাকটিস কম হলে অবস্থা খারাপের দিকে যাবে। HTML CSS যেটা কভার করা পসিবল, বাট এর পর থেকে কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে। ফ্রেমওয়ার্ক শুরু হলে বিষয়টা আরো জটিলতার দিকে যাবে। পুরোটাই ফ্রেমওয়ার্ক থাকলে ব্যাপারটা মানে ফ্রেমওয়ার্কে আমরা মনে হয় অনেক জ্ঞান নিতে পারতাম। তাহলে এই যে জানার জায়গাটা, এগুলো জেনে আসতে কোথা থেকে? আপনি না হয় কোথাও থেকে শিখেছেন, যারা শিখে নাই, স্যার HTML আমাদের কোর্স আছে। না, যারা ফ্রেমওয়ার্ক বেসড কনসেপ্ট নিতে চায় তাদের জন্য আলাদা হয়তো কোর্স সেক্ষেত্রে হতে পারে। তো অনেকবারই অ্যাটেম্প নেওয়া হয়েছে, করাও হয়েছে, 8-10 জনের বেশি হয় না, রাইট? কোর্স চলে 25 জনের, তো কম তো নেই, হ্যাঁ, অনেকেই আছে যারা ফ্রেমওয়ার্ক শিখতে চায়, বাট অফার দেওয়ার পরে খোঁজ পাওয়া যায় না, সেটা বোঝা যাচ্ছে। কমপ্লিট চাই অনেক। তো অনেক কিছুই এখানে ইনভলভ থাকে।
আচ্ছা, আমি ব্রাউজার থেকে ফোল্ডারটা অ্যাড করে নিচ্ছি। সবাই htdocs এ ফোল্ডারটা রেখে htdocs এ ফোল্ডারটা রেখে নেটবিনস এর সঙ্গে অ্যাড করে নেন। এটা আমি কিন্তু পিএসপি প্রজেক্ট আকারে দিয়েছি, খেয়াল করেছেন? আমি ক্যান্সেল করে আবারও যাচ্ছি। এর আগ পর্যন্ত করছিলাম কি HTML প্রজেক্ট, এবার যাচ্ছি কি পিএসপি তে, পিএসপি অ্যাপ্লিকেশন। নেক্সট ব্রাউজ করে দিচ্ছি। এই যে htdocs এর মধ্যে আমরা সিলেক্ট করব কি বেসিস পিএসপি ব্যাচ 15। সঠিক জানা নেই, কোন কোন মেশিনে সি ড্রাইভ, কোনটায় ডি ড্রাইভ, কোনটায় ই ড্রাইভ। এক্সপ্লোরে ক্লিক করলে কোথায় আছে এটা ওই জায়গায় নিয়ে যাবে। প্রজেক্ট নেমটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সো প্রজেক্ট নেমটা আমি দিয়ে দিয়েছি, দেন ফিনিশ। তো নরমালি দেখেন আমাদের একটা ছিল কি বেসিস পিএসপি ব্যাচ 15, এটা HTML প্রজেক্ট আর এটা কি পিএসপি প্রজেক্ট। আমরা যদি লোকাল হোস্ট লিখি, এন্টার দেই, আমাদের ফোল্ডারটা কিন্তু এখন এখান থেকে পাওয়া যাবে। আমাদের ফোল্ডারটা এখান থেকে পাওয়া যাবে। কিভাবে পাবো? বেসিস পিএসপি ব্যাচ 15, এই যে পেয়েছি, ক্লিক করলেই এই ডিরেক্টরিটা দেখাচ্ছে, রাইট? তো এখানে গিয়ে আমরা সোর্সের মধ্যে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি সবাই। নিউ থেকে ফোল্ডার বলছি আমি ডে 07, রাইট? ফিনিশ। ডে 07 থেকে রাইট ক্লিক করার পর নিউ থেকে নিয়ে একটা পিএসপি ফাইল, হ্যাঁ, পিএসপি ফাইলটা নিচ্ছি এবং পিএসপি ফাইলটার নাম আমি দিচ্ছি লাইক syntax, then click. নেটবিন নেক্সট করতেছি তো স্যার, প্রজেক্ট নিলাম তো এখন পিএসপি করতে আমি বলতেছি যে পিএসপি ফ্রেমওয়ার্কের ইংলিশে ট্যাগ বক্সে ঠিক ট্যাগ দিব। এই জায়গাটা দেওয়া লাগবে এখানে এখানে নিয়ে আসতে এখানে কি ফিনিশ দিলাম আশা করছি এই অবস্থায় এসেছেন না? আমি একটু একটু করে এখন থেকে দু একজনকে কাজে লাগাবো, না 2-4 জন করে একটু এখান থেকে ওখানে যে হচ্ছে না, এটা একটু দেখেন, হচ্ছে না, এটা নরমালি করে থাকি আমি, হ্যাঁ, এই যে ওনার হচ্ছে না, একটু প্লিজ, ওনার হচ্ছে না, পাশের জন করে চুপ মেরে বসে আছে, তার পাশের জনের মাথা ঘাম ছুটে যাচ্ছে, এরকম যেন না, অ্যাটলিস্ট পাশের জনের, হ্যাঁ, দুইজন না পারলে ডিফারেন্ট কথা, হ্যাঁ, একজন পারলে আরেকজনের হয়েই যাবে, আর যদি দুইজনই না পারা যায় তখন আবার থার্ড পার্টির হেল্প নিতে হবে, হ্যাঁ, ঠিক আছে, থার্ড পার্টির হেল্প নিতে হবে। তো আমরা এটা সবাই একটু মাথায় রাখবো
এখন কিছু কথা বলবো, সেগুলো সবাই মনে রাখবেন। সিনট্যাকটিক্যাল আলোচনা, হ্যাঁ। তিনটা নরমালি ক্লাস লাগে পারফরমেন্স অনুযায়ী, সর্বোচ্চ 4টা সময় আমি দিয়ে থাকি। সিনট্যাক্স প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, হ্যাঁ। আমরা সিনট্যাক্স শিখবো এবং ছোট ছোট পিএসপি প্রোটোটাইপ ডেভেলপ করব। ছোট ছোট লাইক কনভার্টার, ক্যালকুলেটর, বিভিন্ন ধরনের প্যারামিড, ট্রায়াঙ্গুলার সিস্টেম, যে কোনো ধরনের ছোট ছোট অ্যাপ্লিকেশন আমি এটাকে প্রোটোটাইপ বলা হয়ে থাকে, যেগুলো আমি আপনাদের কাছ থেকে অ্যাজ এ হোমওয়ার্ক চাইবো, যেগুলো শেখাবো তার উপর বেস করে হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। তো ওই যে হ্যাঁ, যেটা ধরেছেন যে সি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা যেগুলো শিখেছেন ওই বিষয়গুলো আমাদের এখন এখানে আলোচনায় আসবে পিএসপির সিনট্যাক্সে, রাইট। তো ওটা শেখার পরে আমরা ওপি কনসেপ্টে চলে যাব, হ্যাঁ। তার উপরে আরো 4টা ক্লাস হবে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট উইথ ডেটাবেস, হ্যাঁ। ওখানে লেয়ারিং কনসেপ্ট শেখানো হবে, তারপর ফাইনালি ঢোকা হবে ফ্রেমওয়ার্ক। সো আমরা যদি এখান থেকে 4টা ক্লাসও দেই, হ্যাঁ, আজকের যে অংশটুকু আছে পরের 3টা ক্লাস যথেষ্ট প্রোটোটাইপের জন্য, তার মানে 10, 11, 12, 13, 14 অবজেক্ট ওরিয়েন্টেড, 15 থেকে ফ্রেমওয়ার্ক। আগাচ্ছি, ওদিকেই যাচ্ছি, বাট ওখানে গিয়ে যেন সিনট্যাকটিক্যাল কোনো প্রবলেম না থাকে, ওটা নিয়ে আর আলোচনা আসবে না তখন। অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কনসেপ্ট গুলো শেখানো হবে ওই ফ্রেমওয়ার্কে যেটা দরকার পড়বে, তখন কিন্তু আবার ব্যাক করে আসাটা অনেক কঠিন হবে, রাইট। যে আমি আবার কনসেপ্টের দিকে যাচ্ছি, বেসিক লেভেল আলোচনা করতে দিন, আবার ফ্রেমওয়ার্কে যাচ্ছি। তো ফ্রেমওয়ার্ক পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড এবং ওটা মাল্টি লেয়ার প্রোগ্রামিং এমভিসি তে। সো এই 8টা ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট বেস তৈরি করার জন্য। 3টা সপ্তাহ অত্যন্ত ইম্পর্টেন্ট, যে আমি যেন সিনট্যাক্স এর উপরে পূর্ণ দখল নিয়ে আসতে পারি। আমি যে ধরনের প্রোটোটাইপ ডিক্লেয়ার করি না কেন, আপনারা যেন তার সলিউশন দিতে পারেন। প্রোটোটাইপ বলতে কোনো একটা বিল্ট ইন ফাংশন, আমাদের এই 4টা ক্লাস পরে আমি হয়তো ডিক্লেয়ার করবো যে অ্যাসাইনমেন্টের জন্য 2টা ইউনিক টাইপের ফাংশন লিখে নিয়ে আসতে হবে, যেখানে পিএসপি তে 1000 অফ বিল্ট ইন ফাংশন আছে। আমি বলবো যে আপনি 2টা ফাংশন লিখে নিয়ে আসেন যেটা ইউনিক ডেফিনেশন, যে এই ফাংশনটা এই কাজ করে, আমার এই ফাংশনকে ইউজ করলে এভাবে বেনিফিটেড হবে, ওটাকে আমি প্রোটোটাইপ করছি। তো ওই যে ছোট্ট একটা কাজ যেটা অন্য কেউ ইউজ করে আবার বেনিফিটেড হবে, তাই না? যে আমি একটা কর্নার তৈরি করে রাখছি, ফ্রেম বানাতে গেলে তো কর্নার লাগে, আমারটা ইউজ করি, রাইট। বোঝা যাচ্ছে? তো এই ধরনের কাজ আমাদের করতে পারতে হবে। সো স্কিলড হওয়াটা জরুরি। সিনট্যাক্স আগে জানতে হবে। অলমোস্ট সকল ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট অল বলা হয়, অলমোস্ট অল ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স আর সেম। 90% সিমিলারিটিজ আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের। এই যে আমি যতগুলো ল্যাঙ্গুয়েজের নাম লিখেছিলাম সাথে অ্যাড করছি সি, সি প্লাস প্লাস, সবারই কি টপিক ওয়াইজ সিনট্যাক্স 90% সিমিলারিটিজ আছে। টপিক ওয়াইজ প্রত্যেকের ভেরিয়েবল আছে, অপারেটরস আছে, স্টেটমেন্টস আছে, অ্যারেস আছে, ফাংশন আছে, ক্লাস। আমরা ওই বিষয়গুলো এখানে আলোচনা করব, এটা পিএসপি এর সিনট্যাকটিক্যাল রুলস অনুযায়ী। আবার যদি একেবারে সিনট্যাকটিক্যাল রুলস এর সঙ্গে ম্যাচ করি, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস 95% সিমিলার। তো যার সি আলোচনা জানা আছে তার কাছে অনেক বেশি ইজি মনে হবে, বাট যে 2-4 জন এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি করি নাই তাদের জন্য প্রথম, রাইট। তাদেরকে একটু বেশি এফোর্ট আমাকে কিন্তু দিতে হবে। আর যারা সি করেছি একেবারে ভুলে গিয়েছি, তার সার্ভার সম্পর্কেও এখন জানা নেই, যদি জিজ্ঞেস করি সি এর সার্ভার কোনটা হয়তো বলতে পারবো না, রাইট। তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো, ওকে না। তো আমাদের একটা কথা একটু বলে নেই যে পিএসপি ফাইলটাতে পিএসপি সিনট্যাক্স, এটাকে বলা হচ্ছে পিএসপি সিনট্যাক্স, এটা কমপ্লিট সিনট্যাক্স। ওটা ওপেনিং ট্যাগ, নিচেরটা আমার ক্লোজিং ট্যাগ। প্রথমটা ওপেনিং, পরেরটা ক্লোজিং। এর ভেতরের এনভায়রনমেন্টটা কি পিএসপি। নরমালি আমরা কি জানি, এইচটিএমএল ফাইলের পুরো পেজটাই এইচটিএমএল এর এনভায়রনমেন্টে থাকে, যে কোনো জায়গায় এইচটিএমএল এর কোড আমি লিখতে পারি, তাই না, এইচটিএমএল স্ট্রাকচারের মধ্যে। আবার এইচটিএমএল এর মধ্যে সিএসএস আমরা চাইলে লিখতে পারি না, দেখিয়েছি। সিএসএস ফাইলে সিএসএস লেখা যায় যে কোনো জায়গায়, বাট আমি এই জায়গায় চাইলে আমি পিএসপি লিখতে পারবো না,
যদিও এটা পিএসপি ফাইল, বাট এখানে আমি পিএসপি কোড লিখতে পারবো না। পিএসপি কোড লিখতে হলে পিএসপি সিনট্যাক্স এর মধ্যেই আমাকে পিএসপি কোড লিখতে হবে। এটা ফার্স্ট রুলস, রাইট? যদি আমি পুরো পেজে এই syntax.php ফাইলের পুরোটাতেই পিএসপি কোড লিখি, তো সেক্ষেত্রে ক্লোজিং ট্যাগ দেয়া জরুরি না, আমি ক্লোজিং ট্যাগ নাও লিখতে পারি যদি পুরো কোডই কি থাকে পিএসপি। বাট পিএসপি কে বলা হচ্ছে কি স্ক্রিপ্টিং, কারো সঙ্গে এমবেড হয়ে কাজ করতে পারে, তাই না? কারো সঙ্গে নিয়ে বা কারো মধ্যে গিয়ে নিজেকে এক্সিকিউট করতে পারে, হচ্ছে কি HTML। HTML এর মধ্যে বা HTML কে নিয়ে পিএসপি এক্সিকিউট হতে পারে। তার মানে পিএসপি এর মধ্যে HTML অথবা HTML এর ইনার অথবা HTML এর ভ্যালুর মধ্যেও কিন্তু পিএসপি কোড আমি লিখে রাখতে পারি। এই জন্য এটাকে বলা হয়ে থাকে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই কোডটা এক্সিকিউট হয় সার্ভারে, এই জন্য এই কোডটাকে বলা হয়ে থাকে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আউটপুট আসে কোথায়? ব্রাউজারে, ঠিক আছে? তো যখন আমি পিএসপি এবং HTML এর কোড লিখবো, তখন কিন্তু ক্লোজিং ট্যাগটা আবার ম্যান্ডেটরি। যে কোথায় থেকে পিএসপি শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হলো, সেটা যদি আমি মেনশন করে না দেই, তাহলে সবকিছু কি এলোমেলো হয়ে যাবে। তো এখন দেখি যে আমি পিএসপি ফার্স্ট স্টেটমেন্টটা লিখতে চাচ্ছি। স্টেটমেন্ট কি? একটা সিঙ্গেল লাইন কোডকে আমি পিএসপি তে স্টেটমেন্ট বলে থাকি। তো সিঙ্গেল লাইন একটা কোড লিখছি, যে লাইক আমি এভাবে লিখছি, সবাই তো ওয়ার্ডই বলে, আমরা পিএসপি বলি, তাই না? আমরা হ্যালো ওয়ার্ল্ড না বলে হ্যালো পিএসপি বলে। আমি পিএসপি কে জিজ্ঞেস করছি পিএসপি ভালো আছে কিনা, না? আচ্ছা, যাই হোক। তো এটা কিন্তু একটা এরর ধরে দিয়েছে, আর এটাকে আমি স্টেটমেন্ট বলছি কারণ কি একটা সিঙ্গেল লাইন কোডকে পিএসপি কে বলা হয়ে থাকে কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, আর স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলনের মাধ্যমে। বাট সে সরাসরি কিন্তু লাল একটা মার্ক করে দিয়েছে, পিএসপি বা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ এরর সহ রান করে না। HTML এর মতো না যে এরর 100 বাট আউটপুট একেবারে 100% কমপ্লিট পারফেক্ট, তাই না? তো এখানে এরর সহ একটা লাইনও রান করানো যাবে না। তো এরর হওয়ার মূল কারণ এটা হচ্ছে টেক্সট গুলোকে ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয়ে থাকে স্ট্রিং। স্ট্রিং সাইনের মাধ্যমেই টেক্সট গুলোকে লিখতে হবে। স্ট্রিং সাইন সিঙ্গেল কোট আর ডাবল কোট। হ্যাঁ, আমি সিঙ্গেল কোট এবং ডাবল কোট বলছি, এই দুজনের পার্থক্য বোঝা যাবে যখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। একটা পার্থক্য বলে নিচ্ছি, যে ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোট ইউজ করাটা ইজি, বাট সিঙ্গেল কোটের মধ্যে ডাবল কোট ইউজ করা যায় না, বা অনেক সময় অনেক বেশি কঠিন অবস্থা তৈরি করে। 2 নম্বর পার্থক্যটা বলছি, যেটা এখন বোঝা যাবে না, বা যারা প্রোগ্রামিং কিছুটা জানে তারা বুঝতে পারবে, যে সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল কে চিনতে পারে না, ডাবল কোটেশন পিএসপি ভেরিয়েবল কে চিনতে পারে। বাট আমরা যখন ভেরিয়েবল আলোচনা করব তারপর কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখা যাবে। পিএসপি নিজস্ব কোনো ক্ষমতা নেই কোনো একটা ইন্টারফেস রেডি করা, ডিজাইন করা, বক্স তৈরি করা, কালার করা, কোনো ক্ষমতা তার কিন্তু নেই। তার সর্বোচ্চ এক্সিকিউটেবল ক্ষমতা হচ্ছে কোনো কিছু রিটার্ন করে আউটপুটে দেখানো, টেক্সট দেখানো, রেজাল্টেন্ট আউটপুটটা সে রিটার্ন করতে পারে, এর বাইরে সে কোনো কিছু পারে না। যে কি আউটপুট আসবে, লাইক হ্যালো ওয়ার্ল্ড আমাকে দেখাবে সে। এখন হ্যালো ওয়ার্ল্ডটা যদি আমি হেডার ট্যাগের মধ্যে রাখি, হেডার ট্যাগ তাকে বড় করে দেখাবে, বাট আমি যদি বড় করে পিএসপির কোন সিনট্যাক্স দিয়ে ওই টেক্সট গুলোকে বড় করতে চাই, পারবো না। বিষয়টা বোঝা যাচ্ছে? তার সর্বোচ্চ ক্ষমতা কি একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে এক্সিকিউট করতে পারে, আউটপুটে নিয়ে আসতে পারে, রাইট? সো সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে আউটপুটে নেয়ার জন্য পিএসপি দুইটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলোর মধ্যে ইকো, ঠিক আছে, নরমালি স্মল লেটারে লেখা হয়, ঠিক আছে, ইকো অথবা কি প্রিন্ট, বাট মোস্টলি ইউজ কি ইকো। সো আমরা যদি ইকো হ্যালো পিএসপি বলি, এটাকে আমি সেভ করেছি
এবং রান করাবো কার মাধ্যমে? ব্রাউজার দিয়ে। এই যে আমার ফোল্ডারটা খোলা আছে, লোকাল হোস্ট প্রজেক্ট নেম। এরপরে রিলোড দেই, ডে 7 এর মধ্যে যদি যাই, সিনট্যাক্স পিএসপি ফাইলটাতে ক্লিক করলেই হ্যালো পিএসপি আসে। আরেকবার, এটা তো একটা ফোল্ডারে রাখা হয়েছে htdocs এ। আমি একদম প্রথম থেকে আসি, যে বেসিস পিএসপি ব্যাচ 15, এটা আমরা নেটবিনসে অ্যাড করেছি। তারপরে একটা ফোল্ডার করেছি ডে 7, তার ভিতরে একটা ফাইল লিখেছি syntax.php, এবং এটা রান করানোর জন্য প্রথমে আমাকে যেতে হবে কোথায়? লোকাল হোস্টে। তখন লিস্ট আসবে, রাইট? লিস্ট কিন্তু প্রাথমিকভাবে আসবে না, আমি আগেই বলেছি যে লিস্ট প্রাথমিকভাবে আসবে না। কি করতে হয়? এখানে দুইটা ইন্ডেক্স নামে ফাইল থাকে, যাকে রিনেম করে দিতে হয় অথবা রিমুভ করে দিতে হয়। রিমুভ না করে রিনেম করে রাখাটাই শ্রেয় আর কি। হয়ে গেল ফাইলগুলো। এই যে index1.html index1.php করা আছে। আদারওয়াইজ কি জ্যাম্পের বড় পেজটা আসে, এটা যেন না আসে, তাহলে কিন্তু আবার ওই আপনাদের রুলসে ব্রেক হয়ে যাবে। লিস্টে আসবে, আমার ফোল্ডারটার নাম কি ছিল? php basis php batch 15। সো আমি এই যে 15 এর উপর প্রেস করছি, এর ভিতরে ডে 7 করেছিলাম, ডে 7 এ প্রেস করছি, তারপর আমার ফাইলের নামটা কি? ওইটা প্রেস করছি। ফাইলের উপর কিন্তু রাইট ক্লিক করে ওপেন উইথ ব্রাউজার দিলে আর কাজ হবে না আগের মতো। বোঝা যাচ্ছে? লোকাল হোস্টের থ্রুতে আসতে হবে। আমরা কি সবাই রান করাতে পেরেছি? কে কে পারিনি? হাত উঠাতে হবে। পাশের জন্য একটু দেখান। আপনারা দুজন পারেন নাই না? আপনি পেরেছেন? একটু দেখান ওনাকে। আপনি দুজন এটা। আর কে পারে নাই? আপনারা দুজন পেরেছেন? গুড। পেছনের দুজন পেরেছেন, এখানে সমস্যা নাই। আপনারা দুজন, মাঝের দুজন, পেছনের দুজন, হয়েছে তো সবার? লাগানো ছিল। হ্যাঁ, প্রথম ব্যাচে ওখানে কি বসে। রান করে না? কমপ্লিট করতে দিবে। আপনার? আচ্ছা, দেখছি। ফার্স্ট যে প্রসেসটা ছিল, যে আমি HTML তে এমবেড করছি PHP তে, যে লাইক আমি এখান থেকে এরকম করছি, অ্যালাইন, এরর চলে আসে, রাইট? এরর চলে গেছে, হ্যাঁ? তারপর সিঙ্গেল কোট ডাবল কোটের একটা কনসেপ্ট আছে,
এখন ঘটনা হচ্ছে আমি যদি দেখি যে না আমার ভ্যালুর মধ্যে আবার সিঙ্গেল কোট আছে, তখন আবার এরর তৈরি হবে। আমি যদি ডাবল কোট দিতে বাধ্য হই, সেক্ষেত্রে এরর গুলো কিভাবে ফিক্স আপ হবে? ব্যাকস্ল্যাশ আর কি। ব্যাকস্ল্যাশটা কি হলো? আমার কিবোর্ডে ব্যাকস্ল্যাশ নেই, কিবোর্ডে প্রবলেম হচ্ছে। আপনি একটা অন স্ক্রিন কিবোর্ডটা অন করেন, তাহলে যেটা সমান পাবেন। হচ্ছে না তো। অন স্ক্রিন কিবোর্ডটা অন করেন স্যার, তাহলে জানো থেকে অন স্ক্রিন কিবোর্ডটা অন করলে এই এই কিটা কোথায় আছে আপনি কিবোর্ডে এটা দেখা যাবে। কোথায়? না ডেফিনেটলি ওটাই আছে, বাট ডিফারেন্ট কি আসে। আপনি আমার এটা চেঞ্জ কয়েকটা হচ্ছে, হ্যাঁ কিতে চেঞ্জ হয়ে গেছে। এটা হয় এটা আপনার সময় কোনো একটা কি প্রেস করে ওটা চেঞ্জ হয়ে গেছে। এটা যা আছে এটা কাজ করতে কাজ করবে না। ঠিক আছে, এটা চলে আসছে হচ্ছে হ্যাঁ এই যে এই এখানে আসছে, তাহলে আমার জেড 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 এর আগে তো গেছে, কই এটা দেখতে না। আপনি শিফট কাজ করতে কিন্তু ইয়ে করতে পারবেন। এখানে এখানে পার্সেল দেখুন। এটা ঠিক করার উপায় কি? এখানে হলো তো দুশো টাকা দিয়েছিলেন, কিবোর্ড যেটা ছিল আপনার আপনার ল্যাপটপের যে কিবোর্ড যে ফলো এটার সাথে এটা এক ম্যাচ করে। আপনার কিছু মনে হয় কয়েকটা কিতে ধরনের ট্রাবল হয়। বাই দ্য ওয়ে P2 is just install it. P2 request করে P2 দেখেন, তো আমি যখন ডাবল কোটেশন দিচ্ছি আবার স্ল্যাশ দিয়ে যেতে হচ্ছে, তো কোড গুলো অনেক বেশি ক্লামজি এবং কমপ্লেক্সিটির দিকে চলে যাচ্ছে। আমার এটা সেন্টারে যাবে, হ্যাঁ, আউটপুট কাজ করবে ঠিকই, বাট অনেক কমপ্লেক্স HTML কোড যদি আমি PHP এর মধ্যে লিখতে চাই, স্ট্রিং আকারে জটিলতা তৈরি হবে। বাট আমরা এই কাজটা করতে পারি খুব সহজে। এই ক্ষেত্রে আবার এই স্ল্যাশের কি এখানে দরকার আছে? দরকার নেই, কোনো এরর তো আর আসবে না, রাইট? কোনো এরর কিন্তু আসবে না। আচ্ছা ঠিক আছে, সো আমি HTML এর ভেতরে PHP কোড ইনারে, এটাকে ইনারে এমবেড করা হলো। আমি যদি এরকম লিখি, মনে করেন পুরো HTML এর প্যাটার্নে পেজ লিখছি, যে এখানে যেরকম লিখেছিলাম, বডির ইনারে আমি জাস্ট বলছিলাম হ্যালো। আমি যদি কোনো একটা ট্যাগ দেই লাইক ইনপুট, যার টাইপ টেক্সট, ভ্যালু
ভ্যালুটা কি একটা অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যেও কি আমি এভাবে পিএইচপি কে এমবেড করতে পারি। তার মানে একদম আমি পিএইচপি যে এইচটিএমএল ট্যাগের যে কোনো জায়গায় HTML ট্যাগের যে কোনো জায়গাতেই আমি পিএইচপি কে লিখতে পারি। অবশ্যই কি হতে হবে, ফাইলটা পিএইচপি এক্সটেনশনের হতে হবে, এটা ম্যান্ডেটরি রুল। পিএইচপি এক্সটেনশনের হবে ফাইলটা। না, ইনপুট বক্সের মধ্যে আমার এবিসিটা, তাহলে কোথায় কোথায় দিতে পারছি আমরা? HTML এর ইনারে HTML ট্যাগের ভ্যালুর মধ্যেও আমরা এটা লিখতে পারছি। সিনট্যাক্সের জন্য পিএইচপি সিনট্যাক্সের জন্য ইম্পর্টেন্ট টপিক, পিএইচপি সিনট্যাক্সের ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা হবে এখন, বা টপিক গুলোর নাম ধরে আমি আগাচ্ছি। ভেরিয়েবল, আমি একটা ডকুমেন্টেশন দিয়েছি, প্রত্যেকটা সম্পর্কে ছোট ছোট আলোচনা করা আছে, রাইট? এগুলো কিন্তু এখন দেখে আসতে হবে। আগে বলেছি যে একটু দেখেন সময় পেলে। সো আলোচনা ডিরেক্ট শুরু হয়ে যাবে ওখানকার। ভেরিয়েবল, অপারেটরস, স্টেটমেন্টস। স্টেটমেন্টস এর আবার দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস, repeated statements or loop। এরপরে আছে কি অ্যারে, ফাংশন, এরপর আছে ক্লাস। ওকে, আমি যদি এটাকে আরো ব্রেকডাউন করি, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর মধ্যে if, if else, if else, if switch, switch এর আন্ডারে সুইচ কেস, for while, do while, for it। এই চারটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট বা লুপ। ফাংশনে এসে ফাংশনের বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। অ্যারের মধ্যে অ্যারে টাইপ গুলো নিয়ে আলোচনা হবে। সো আমরা যে সিনট্যাক্স গুলো মূলত আলোচনা করব তার একটা লিস্ট আমরা পেলাম। সিকোয়েন্সিয়াল আলোচনা হবে, বাট অ্যারেটা আগে কিছু অংশ হবে, আবার পরে কিছু অংশ হবে। লাইক আমি ভেরিয়েবল এবং অপারেটর নিয়ে কথা বলবো, তারপরে অ্যারের একটা পোরশন আলোচনা হবে, দেন স্টেটমেন্ট আলোচনা হবে, আবার হয়তো অ্যারে আলোচনা হবে, দেন ফাংশন, ক্লাস এগুলোতে আলোচনা হবে। ক্লাস ছাড়া
উপরের বিষয়গুলোর উপরে ছোট ছোট আলোচনা লেকচার শিটে আছে। ক্লাসের উপরে কোনো আলোচনা লেকচার শিটে নেই যেগুলো আমি দিয়েছি। ওকে, জাস্ট স্টার্ট করি ভেরিয়েবলটা। ভেরিয়েবল কি বলেন তো? আর ওনার কথা একেবারে অসত্য না। হ্যাঁ, একটা ওয়ার্ড না বলে আমরা একটা সেন্টেন্স বলি, ওয়ার্ড দিয়ে তো আর হবে না। হ্যাঁ, সংজ্ঞা বললে একটা সেন্টেন্স অ্যাট লিস্ট লিখতে হয়, একটা ওয়ার্ড লিখলে কিন্তু সেটা ডেফিনেশন হয় না। আচ্ছা, প্রোগ্রামের মান সরবরাহে চলো পিএন একটা বাংলা আছে সবাই বুঝতে পারছেন বাট বলতে পারছেন। অর্ধেক লাইনে আমাদের একটু দেখতে ছিল বাট কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়গুলো পাত্র চলক এগুলো বলে, পাত্র যে কথাটা বলেছে ওটাকে একটু কাছাকাছি ধরা যেতে পারে। চলক ভেরিয়েবল কি যদি বলা হয় বা কাকে বলে যদি বলা হয় তাহলে কিন্তু এটাকে নেওয়া যাচ্ছে না। বাংলা ডিকশনারি ঠিক আছে, তো ভেরিয়েবলের বাংলা প্রতিশব্দ বললেও ভেরিয়েবল কি সেটা কিন্তু মিন করবে না। হ্যাঁ, তো ভেরিয়েবল কি এটা যদি আমরা বলি এর অনেক ডেফিনেশন অনেক ভাবে আছে। হ্যাঁ, বাট আমরা ঠিক এভাবে তাকে সম্বোধন করতে পারি যে এটা একটা মেমোরি লোকেশনের নাম। মেমোরি লোকেশনের নাম, আমি কিন্তু বলছি মেমোরি লোকেশন। মেমোরির একটা জায়গার নামকে আমরা কি বলবো? লেকচার শিটটা খুলেন তো, খুলেন। হ্যাঁ, ওয়েবে অ্যালবাম রিলিজের কনসেপ্ট যেটা এটা করা যেতে পারে, সেটা ওয়েব পেজে অথবা আমাদের ওয়েবের মাধ্যমে শুরু হয়েছে। এটা করে নিতে সকালে ডেভেলপ করে তাহলে ওয়ার্ড দিয়ে হয় না পরে ওয়ার্ড এটা করা করে নিতে দুই করে জমি করছিলাম ভেরিয়েবল কি আবারও বলছি মেমোরি লোকেশনের নাম। মেমোরি লোকেশন কোনটা? ভেরিয়েবল ডিক্লারেশন বা ভেরিয়েবল লেখার উপায়টা কি? ক্লোজিং ট্যাগ। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যালু অ্যাসাইন করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট। ভেরিয়েবল কাকে যদি বলা হয় যখন এটা এক্সিকিউট হবে, আমি যদি বলি এটা আমার র‍্যাম, হ্যাঁ র‍্যাম এর মধ্যে একটা জায়গা যার নাম হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম আর ভ্যালু হচ্ছে তার ভিতরে শাহিল আলম, রাইট? এই নামটা এই অ্যাড্রেসটাকে বলা হয় থাকে ভেরিয়েবল, আর তার ভেতরে যা থাকে সেটা হচ্ছে তার ভ্যালু। চলক বলে বলা হয় কারণ কি ভ্যালু চেঞ্জ করা যায়, লাস্ট ভ্যালু যেটা একটা ভ্যালু তো লাস্টে যেটা রাখা হয়েছে সেটাকে সে ধরে রাখে, রাইট? সো ভেরিয়েবল কি মেমোরি লোকেশনের নাম যা একটা ভ্যালু স্টোর করে, ভ্যালু চেঞ্জ করা যায়, লেটেস্ট ভ্যালুটাকে সে মনে রাখে।
এতটুকু মনে রাখলেই যথেষ্ট। PHP তে অ্যাডিশনাল বলছি আমি একই ভেরিয়েবলের মধ্যে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু রাখতে পারি, কখনো স্ট্রিং, কখনো ইন্টিজার, কখনো ফ্লোট, কখনো ডাবল, কখনো বুলিয়ান। এখন এটা তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের সেন্স থেকে আমি ডেটা টাইপ বলছিলাম। PHP তে ডেটা টাইপ নেই, PHP নিজে থেকেই তার টাইপ ডিক্লেয়ার করে নেয় যে ভেরিয়েবলটা কোন টাইপের। আমি ভ্যালু দিয়েছি এটা স্ট্রিং, সো এটা স্ট্রিং টাইপের। আমি যদি ভ্যালু দিতাম 2 তাহলে এটা হতো ইন্টিজার, যদি আমি বলতাম 2.2 তাহলে এটা হতো কি রিয়েল। ওকে, ফ্লোট বা ডাবল নামে কোনো ডেটা টাইপ PHP তে নেই। যদি যখনই ফ্র্যাকশন আসবে তখনই কি রিয়েল, আর যদি এখানে ভ্যালু থাকতো ট্রু অর ফলস তখন হতো বুলিয়ান। তো নিজে থেকেই এইটার টাইপ গুলো ডিফাইন করে নেবে। আর একই ভেরিয়েবল নাম কি স্যার বিভিন্ন ধরনের ডাটা টাইপের ইয়া হতে পারে স্যার? এটা না, ভেরিয়েবল তো একটা পেজে ভেরিয়েবল যদি নাম ডুপ্লিকেট হয়ে যায় লাস্ট ভ্যালুটা যেটা এক্সিকিউট হবে সেটাই পেয়ে যাবে। তো সেম নামে ভেরিয়েবল বলতে কি ওই একই ভেরিয়েবলের মধ্যে আপনি ডিফারেন্ট ভ্যালু রাখেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেরিয়েবল কি? মেমরি লোকেশনের নাম যেখানে আমরা একটা ভ্যালু রাখতে পারছি, ভ্যালু চেঞ্জ করা যায়, লাস্ট ভ্যালুটাই মনে রাখি। ডাটা টাইপ লুজলি কাপল, ডাটা টাইপ ডিক্লেয়ারের দরকার নেই, সে নিজে থেকেই ভ্যালুর উপর বেস করে নিজের ডাটা টাইপ ডিফাইন করে নেয়। এতটুকু জানো। ভেরিয়েবল লেখার তিনটা রুলস আছে, প্রথমে ডলার সাইন থাকতে হবে। 2 নম্বর রুলস হচ্ছে থাকতে হবে ক্যাপিটাল A to Z, স্মল a to z, 0 to 9 আর আন্ডারস্কোর। টোটাল 63 ক্যারেক্টারের মধ্যে থেকে ভেরিয়েবলের নাম লিখতে হবে, এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার অ্যালাউড না। ভেরিয়েবল নামের ভেতরে এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার দেয়া যাবে না, প্লাস, হাইফেন, ফরওয়ার্ড সাইন, এক্সক্লেমেটরি, হ্যাশ, স্ল্যাশ, কোনো কিছুই এখানে অ্যালাউড, রাইট? তো টোটাল ক্যারেক্টার কয়টা? 63, ক্যাপিটাল A to Z 26, স্মল a to z 26, 0 to 9 ডেসিমাল নাম্বার আর আন্ডারস্কোর। থার্ড রুলস হচ্ছে ভেরিয়েবলের নামের প্রথম ক্যারেক্টারটা নাম্বার হওয়া যাবে না, যদিও কি নাম্বার আপনি এখানে দেখছেন অ্যালাউড, বাট এখানে ভেরিয়েবলের নাম এভাবে লেখা যাবে না। এভাবে আমি ভেরিয়েবলের নাম লিখতে পারবো না, কারণ কি ফার্স্ট রুলস অনুযায়ী ফার্স্ট ক্যারেক্টারটা নাম্বার হওয়া যাবে না, নিউমেরিক হওয়া যাবে না। আমি ফার্স্ট ক্যারেক্টারটা লাইক এভাবে লিখছি যে এ, তারপরে সবকিছুই নাম্বার, কোনো সমস্যা নেই, ভ্যালিড, বোঝা যাচ্ছে? আবার লাইক আমি এখানে 0 আন্ডারস্কোর বলছি, এটাও কি ভ্যালিড। সো অ্যালফাবেট ক্যাপিটাল, অ্যালফাবেট স্মল বা আন্ডারস্কোর ফার্স্ট লেটার হিসেবে বসতে পারে, নাম্বার ফার্স্ট লেটার হিসেবে বসতে পারে। এই হচ্ছে তিনটা রুলস। ডলার সাইন থাকতে হবে, এই ক্যারেক্টার গুলোর মধ্যে থেকে ভেরিয়েবলের নাম লিখতে হবে, আর নাম্বার হওয়া যাবে, ঠিক আছে? সো বেসিক লেভেলে তিনটা রুলস জেনেছি। ইমেল অ্যাড্রেস না, এটা আপনার ইনপুট, ভ্যালু হচ্ছে এখানে ভ্যালু। না, ওটা আপনি যা দেবেন গিভেন সবকিছুই ভ্যালু, এটা ভেরিয়েবল না। মনে করেন হয়তো ওটা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে যাচ্ছে, যা ইচ্ছে তাই দিতে পারবেন। ওকে, সো একটা পেন ড্রাইভ দেবেন, ওকে, অ্যাটেন্ডেন্স